একের পর এক নেতা, আমি কয়েকটা মনে করিয়ে দিই, আমাকে অনিলদা মনে করিয়ে দিলেন, সেটা হচ্ছে সাগরদিঘির একমাত্র কংগ্রেসের প্রতীকে বামেদের সমর্থনে জেতা বিধায়ক ছিল বাইরন বিশ্বাস। ওই যে আমি কিছুক্ষণ আগে উল্লেখ করছিলাম না তৃণমূলে নবজোয়ার, তখন নবজোয়ার চলছিল, তাকে একমাত্র বাম সমর্থিত কংগ্রেস বিধায়ক, তাকে পর্যন্ত দল ভাঙিয়ে নিয়ে নেওয়া হয়েছিল। আমি কতগুলো মনে করাবো, তপন কান্দুর কথা আপনাদের মনে থাকবে। ইনফ্যাক্ট যখন মুকুল রায় বিজেপির প্রতীকে জিতলেন, তারপরে তৃণমূল কংগ্রেসে তিনি পতাকা ধরলেন এবং তারপর পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা হলো মুকুল রায়কে, মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন, ও তো বিজেপিতে আছে। ফলে এইগুলো সুমনদা ভুলে গেলে তো খুব মুশকিল। আমি রাজগোপাল ধর চক্রবর্তীর কাছে আসবো। আমি বলছি বিরোধী দল হিসাবে ৭৭ জন বিরোধী থাকা, একেবারে ২১-এ ৭৭ ছিল বিজেপির বিধায়ক সংখ্যা, কমতে কমতে সেটা ৬৫ হয়ে গেল। সেই ৬৫ জন বিধায়ক নিয়ে বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারী কার্যত শাসক দলকে ব্যতিব্যস্ত করে রাখলেন, এই ৪টে বছর নাস্তানাবুদ করে রেখেছিলেন। তার থেকে অনেক বেশি বিধায়ক নিয়ে, ৮০ জন বিধায়ক নিয়ে আজকে এই অবস্থা কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে হচ্ছে রাজগোপাল বাবু? হ্যাঁ, দেখুন যে ধরনের অত্যাচার করে গেছে মানুষের সঙ্গে, দলের লোকদের সঙ্গে, আপনাকে খেয়াল রাখতে হবে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন হিটলারের পতন ঘটলো, হিটলারের যে পার্টি, নাৎসি পার্টি, ন্যাশনাল সোশ্যালিস্ট ওয়ার্কার্স পার্টি এরকম নাম তার ছিল, দেখুন সে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যখন পতন ঘটলো, সমস্ত নাৎসি পার্টির সমস্ত ঘর দৌড় ভেঙে চুরমার, নেতাদের অতি আক্রমণ যা ঘটেছে, মানুষের যে ধরনের অত্যাচার করে গেছে, মানুষ মনে করেছে এটাই তার শাস্তি। সরকার কি পরে সরকার ব্যান করেছিল, কিন্তু মানুষ কিন্তু পথে নেমেছিল, কেন তারা জানতো যে অত্যাচার এই দলটি করেছে এর জবাব মানুষকেই আগে দিতে হবে, তারপর গভর্নমেন্ট যা করার করবে। এই পশ্চিমবঙ্গ ঠিক একই বলছি এমন কাণ্ড করেছিল। বলছি এই পার্টির অবস্থা বলে, দুটো পার্টি, নাৎসি পার্টির আর এই তৃণমূল পার্টির, আমি এই জায়গাটা একটা পাচ্ছি, মিল দেখতে পাচ্ছি। এখন হচ্ছে কি যে দলের ভেতরেও তাই একটা চাপা ক্ষোভ ছিল, কিন্তু কেউ প্রকাশ করতে পারেনি, ভয় ছিল যে কি করবে না করবে, তাড়িয়ে দেবে, মেরেও ফেলবে। তার ফলে ও দলের ভেতরে আমরা কোনো একটা বিন্দু বুঝেছেন প্রতিবাদ দেখতে পারিনি। কিন্তু নেতাদের সঙ্গে যখন আমরা বাইরে কথা বলতাম, বোঝা যেত যে ভীষণ ক্ষোভ আছে, যন্ত্রণা আছে, তারা কিন্তু সহ্য করতে পারছে না। এই ব্যাপারটা যেটা ঘটে গেল, জনগণের উন্মাদনা, জনগণ দেখলো যে একটা পার্টি, দেখুন বামেরা ৩৫ বছর ছিল, আমরা কি দেখেছি ২০১১ সালে কোনো বামপন্থী নেতাকে ধরে মানুষ এরকম ডিম ছুটছে? ডিম কেন, কিছুই ছুটতে চায়, কাগজে ছুটতে চায়। আজকে যে চোর স্লোগান শোনা যাচ্ছে, তখন ৩৫ বছরের শাসনের পর যখন একেবারে পরাজয় ঘটলো, মহাপরাজয় ঘটলো ২০১১ সালে, এই ছবি একটা বারের জন্য রাজ্যের কোথাও দেখা গেছে যে কোনো বামেদের নেতা যাচ্ছেন বা পরাজিত মন্ত্রী হোক বা বিধায়ক যাচ্ছেন, তাদের এই রকম স্লোগানের মুখে পড়তে হয়েছে? কখনো দেখা যায়নি রাজগোপাল বাবু। হ্যাঁ, সেটাই ব্যাপারটা হয়েছে যে ৩৫ বছরের অরাজকতা নিঃসন্দেহ ছিল, তাদের দুর্নীতিও ছিল, কিন্তু এই সরকারের যে দুর্নীতি যেটা দেখা গেছে পদে পদে প্রতি মুহূর্তেই, সেটা শিক্ষা থেকেই হোক, অন্য সর্বত্রই প্রত্যেকটা মানুষ ফিল করেছে, মানুষ মনে করেছে এর উৎখাত হওয়া প্রয়োজন আছে, এবং ভয় বেঁধে যা মেকানিজম ছিল এবং সেটিং একটা থিওরি চলছিল, কার সঙ্গে কী সেটিং আমি জানি না, কিন্তু বছরের পর বছর ইলেকশন হলেই এরা আসতো। এই জায়গায় দাঁড়িয়ে মানুষ কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছিল, আমাকে উৎখাত একে করতেই হবে। একটা হচ্ছে নিঃশব্দ বিপ্লব, আমার ক্ষমতা নেই, আমার তর্জনী। মানুষের সিদ্ধান্তের কথা বলছেন, কিন্তু ইটাহারের তৃণমূল বিধায়ক মোশাররফ হোসেন তিনি সিদ্ধান্ত নিয়েছেন, একেবারে তিনি ঘোষণা করে দিয়েছেন যে তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতির পদ তিনি ছেড়ে দিচ্ছেন। আর এই বিধায়কের মুখে এবার শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ উঠে আসলো, প্রশংসা করলেন তিনি। কালীঘাট তৃণমূল ছেড়ে ঋতব্রত তৃণমূলে যাওয়ার জল্পনাও কিন্তু জিয়ে রাখলেন ইটাহারের তৃণমূল বিধায়ক। আমি আগেই বলেছিলাম, আজকে আমি এটা বলছি, আমি রাজ্য সংখ্যালঘু পদ আমি রাখছি না, আমি পার্টিকে বলেও দিয়েছি। তৃণমূলের ভাঙন যেন আর থামছে না। এবার তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন ইটাহারের তৃণমূল বিধায়ক মোশাররফ হোসেন। তৃণমূলের টিকিটে পরপর দুবার উত্তর দিনাজপুরের ইটাহারের বিধায়ক হয়েছেন তিনি। আর দল ক্ষমতা থেকে সরে যেতেই উত্তরবঙ্গেরই তৃণমূল নেতার মুখে শোনা গেল অন্য সুর। উস্কে দিলেন কালীঘাট তৃণমূল থেকে ঋতব্রত তৃণমূলে পা বাড়ানোর জল্পনাও। শোনা যাচ্ছে আপনি সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন। তখন অনেকগুলো সুযোগ সুবিধা ছিল, পার্টি করার ক্ষমতায় থাকে, ভালো না দাঁড়াতে পারলে বর্তমান পরিস্থিতিতে তো ওদের থাকা না থাকা একই ব্যাপার। তৃণমূলে দুটো লবি হয়ে গেছে সরাসরি,
একটা কালীঘাট লবি, একটা ঋতব্রত লবি। আপনি কোন লবিতে আছেন? নিশ্চয়ই সময় পথ বলবে। আগামী দিনে ঢুকবেন ঋতুব্রত দলে? ওনাদের সঙ্গে কথা হয়েছে, নিশ্চয়ই দেখছি কোনটা কি হবে, সময় বলবো নিশ্চয়ই। আমার সঙ্গে মোশাররফের এই বিষয়ে কোনো কথা হয়নি, ফলে আমি এই মুহূর্তে কিছু বলতে পারবো না। রাজ্যে এখন তৃণমূলের অন্দরে সরাসরি দুটি লবি, একদিকে কালীঘাট তৃণমূল আর অন্যদিকে মাথাচাড়া দিয়ে ওঠা বিদ্রোহী ঋতব্রত তৃণমূল। বিধানসভায় বিদ্রোহী ব্লকে বিধায়কের সংখ্যা বাড়তে বাড়তে পৌঁছে গেছে 65-তে। গত শুক্রবার তৃণমূলের বিদ্রোহী বিধায়কদের প্রশিক্ষণ দিতে দেখা গেছে একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পরম আস্থাভাজন ফিরহাদ হাকিমকে। এইভাবে তৃণমূলের আড়াআড়ি বিভাজন আর লবি যুদ্ধ নিয়ে খোঁচা দিয়েছে বিজেপি। একটা সমস্ত ক্রিমিনালগুলো একটা দল চালাতো, সেই দলটার নাম তৃণমূল কংগ্রেস। এটা দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকার মতো এদের মন মানসিকতা বা সাহস কিছুই নেই। মমতা ব্যানার্জির এখন ভাবা উচিত কাদেরকে নিয়ে তিনি দল করতেন। এর আগে গত 12ই জুন মালদায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাকা প্রশাসনিক বৈঠকে যোগ দিতে দেখা গিয়েছিল ইটাহারের তৃণমূল বিধায়ককে। এবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর দরাজ প্রশংসা শোনা গেল তৃণমূল বিধায়ক মোশাররফ হোসেনের মুখে। উনি উন্নয়নটা ভালো বুঝেন, মানে আমাদের কর্মীদের জন্য, আমাদের মাপের নেতাদের জন্য ভালো একজন লোক। আমি মালদার মিটিংয়ে গেছিলাম, বিধানসভাতেও আমার কথা হয়েছে, আর আগামীতেও ভবিষ্যতেও বিভিন্ন ব্যাপারে ওনার সঙ্গে কথা হবে, মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে সব সিদ্ধান্তগুলো হবে। কারণ একজন বিধায়ক, তার সাথে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সম্পর্ক থাকাটা স্বাভাবিক, কিন্তু সেটা ভালো না খারাপ সেটা তো মোশাররফ হোসেনের মুখ্যমন্ত্রী বলতে পারবেন। আগামী দিনে ইটাহারের তৃণমূল বিধায়ক কোন পথে হাঁটেন এখন সেটাই দেখার। সুদীপ চক্রবর্তী, হিন্দল দে, এবিপি আনন্দ। মানে একদিকে বিশ্বনাথ দা, তৃণমূলের বিদ্রোহী বিধায়কের সংখ্যা কি তাহলে আরো বাড়তে চলেছে? অন্যদিকে যে সংখ্যালঘু ভোট পুরোটাই তৃণমূলের কাছে যেত, তৎকালীন মুখ্যমন্ত্রী তিনি বারবার সেই কমিউনিটির কথা তুলে ধরতেন, এবং সেই সংখ্যালঘু ভোটের অর্থাৎ সেই সংখ্যালঘু সেলের যে রাজ্য সভাপতি মোশাররফ হোসেন, সেই পথটা এবার তিনি ছেড়ে দিলেন। তৃণমূল কংগ্রেস পেইড বাই দেয়ার ওন কয়েন। পশ্চিমবাংলার রাজনীতিতে বামেদের বিরুদ্ধে অনেক সমালোচনা করেছি, কিন্তু বামেদের দল, সরাসরি দল ভেঙে রাজনীতি করা, সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন। আজকে তাদের পয়সা তারাই ফেরত পাচ্ছেন। যে কায়দায় তারা বিরোধী শিবির ভাঙতেন, সেই কায়দাতেই কিন্তু তাদেরকে ভাঙা হচ্ছে, বা আরো 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 নিষ্ঠুর পরিণতি তাদের হয়তো অপেক্ষা করছে। ফলে মানে ঘর ভাঙার খেলায় তাদের ঘর আজকে তছনছ হয়ে গেছে। দ্বিতীয় যেটা বিষয়, সেটা হলো যে কিছুক্ষণ আগে তুমি দেখলে যে মহুয়া মৈত্র সরাসরি টাকা পয়সার বিনিময়ে এনসিপিআই এ চলে যাওয়ার কথা বলছেন যারা চলে গেছেন, আর শতাব্দী রায় আবার মহুয়া মৈত্রের বিরুদ্ধে টাকা পয়সারই অভিযোগ আনছেন, যে প্রশ্ন করা ইত্যাদিতে টাকা পয়সা। মানে দিনের শেষে আমি কিন্তু বারবার তোমার দর্শককে বলতে চাই যে ভালো তৃণমূল আর খারাপ তৃণমূলের মধ্যে যদি তোমরা বাঁচো, বিরাট ভুল করবে। এরা সবাই খারাপ, খারাপ তৃণমূলেরা। এরা দেখো, তুমি দুটো গোষ্ঠীতে ভাগ হয়ে গেছে, তারপরেও একে অপরের বিরুদ্ধে অভিযোগ কি আনছে? টাকা পয়সার অভিযোগ আনছে, দেনা পাওনার অভিযোগ আনছে, পয়সার নিয়ে অভিযোগ আনছে। ফলে এরা সবাই দুর্নীতি বা খারাপ। ফলে এরা সকলেইকে একটা বন্ধনীর মধ্যে রেখে খারাপ তৃণমূল হিসেবে দেখতে হবে। যার শীর্ষে ছিল মানে মমতা বন্দ্যোপাধ্যায়, তার দায়টা অসংখ্য, মানে পুরোটাই তার। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বের কথা যেটা বলতেন, তিনি তো কার্যত একটা যুবরাজ এবং একটা এক্সট্রা কনস্টিটিউশনাল অথরিটি হিসাবে এই কাজগুলো করেছেন। কিন্তু যে প্রশ্নটা আমরা খুব বৃহত্তম ভাবে রাখতে চাই, ধরো দিল্লিতে এনসিপিআই তৈরি হলো, যে সবচেয়ে লাভবান কে হলো? বিজেপি লাভবান হলো। বিজেপির ঘরের বসে এই গোষ্ঠীটা তৈরি হলো, ভূপেন্দ্র যাদবের বাড়িতে বসে। এবং সত্যি এখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন। ফলে এটা অস্বীকার করার উপায় নেই যে বিজেপি যে ইঞ্জিনিয়ারিংটা করেছে, তার ফলে দিল্লিতে একটা আলাদা মার্জার আমরা দেখতে পেলাম। এনসিপিআই সেটা ফাইনালি কি হবে, মানে দল ভেঙে ফাইনালি আইনগত দিক থেকে কমপ্লিট হবে কিনা, সেটা তো আমরা অপেক্ষা করব। কিন্তু রাজ্য স্তরে যেভাবে এই মুহূর্তে তুমি বলছো যে আরো বাড়বে, ইতিমধ্যেই 285 জনই মানে শাসক দলের, মানে আমি যদি প্রকৃত অর্থে দেখি 285 জনই শাসক দলের, এইবার মোশাররফ হোসেন যুক্ত হলে 286 জন শাসক দলের হলেন। তাহলে পশ্চিমবাংলা বিধানসভার ভেতরে প্রকৃত অপোজ কারা করবে? সরকারকে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় শাসক থাকে, বিরোধী থাকে,
যদি বিরোধীটা যদি দুর্বল হয়, বিরোধীটা যদি কন্ট্রোল নিয়ন্ত্রিত বিরোধী হয়, বিরোধীটা যদি শাসক দলের কথায় ওঠে বসে, তাহলে সে তো মানুষের সাথে কাজ করতে পারবে না। আমি ইতিমধ্যেই দুটো তিনটে কথা তোমাকে বলতে চাই যে সবচেয়ে বড় এর মধ্যে হকার উচ্ছেদ নিয়ে বিধানসভার ভেতরে কিন্তু ঋতব্রতদের কোনো কথা শুনতে পাইনি। আমি একই সাথে তোমাকে বলতে চাই, নিট এর যে দুর্নীতি হলো, সেই নিট দুর্নীতি নিয়ে কিন্তু কোনো আলোচনা আমি ঋতব্রতদের মুখে শুনতে পাইনি। ফলে শাসক দল নিয়ন্ত্রিত বিরোধী যারা আছেন তাদের সংখ্যা যদি বাড়ে, তাতে তৃণমূলটা শেষ হয়ে যাবে। তৃণমূল বলে কিছু একেবারে বিশ্বনাথ যেদিকে ইঙ্গিত করছেন যে সংসদীয় দলে আরো ভাঙনের আশঙ্কা, এমনকি পরিষদীয় দলে আরো ভাঙনের আশঙ্কা, তাতে আখেরে লাভ হচ্ছে কেন্দ্রে বা রাজ্যে বিজেপি। বিমল শঙ্কর নন্দন। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে দেখুন, আমি নিজে রাষ্ট্রবিজ্ঞানের একজন ছাত্র হিসেবে মনে করি গণতন্ত্রে বিরোধী দল অপরিহার্য, এবং বিরোধী দল শক্তিশালী থাকলে শাসক দল ঠিক পথে চলে। বিরোধী দলের কাজ হচ্ছে কনস্ট্রাকটিভ অপোজিশন করা, শাসক দল কোথাও যদি ত্রুটি বিচ্যুতি করে সেটা দেখিয়ে দেওয়া। এটা এই নীতি থেকে আমি কিন্তু সরে আসিনি, আমার দলও সরে আসেনি। কেন্দ্রে একাধিকবার নরেন্দ্র মোদী বলেছেন যে আমরা তো চাই কংগ্রেস শক্তিশালী দল হয়ে অপোজিশনের ভূমিকা পালন করুন, তো কংগ্রেস নিজেই তো হতে চায় না। পশ্চিমবঙ্গে সেই একই সিনড্রোম দেখা যাচ্ছে যে এখানে তৃণমূল কংগ্রেস নিজেই বিরোধী দল হতে চায় কিনা সেটা নিজেরাই জানে না। আসলে আমি এতদিন রাষ্ট্রবিজ্ঞান বা ভারতীয় রাজনীতি চর্চা করছি, শুভ্র, আমি জীবনে দেখিনি, তুমিও খুঁজে দেখো, একটা রাজনৈতিক দল ক্ষমতা থেকে গেল, তারপর খোলামকুচির মতো গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। তুমি ভারতীয় রাজনীতিতে দ্বিতীয় খুঁজে পাবে? আমরা যখন দিনের পর দিন এখানে এসে বলতাম যে তৃণমূল কংগ্রেসে না আছে মতাদর্শ, না কিছু আদর্শ, না কিছু কর্মসূচি, তারা সম্পূর্ণভাবে একটা দল দাঁড়িয়ে আছে দুর্নীতি, ধান্দাবাজি, চুরি, চিটিংবাজির ওপরে। এই দলটা যেদিন ক্ষমতা থেকে যাবে তাদের কোনো নাম নিশান থাকবে না। তখন তৃণমূলের হয়ে যারা বলতে আসতো তখন আমাদের বুদ্ধি নিয়ে প্রশ্ন করতো, আমরা দিনের পর দিন গালিগালাজ শুনেছি, কিন্তু আমার সামান্য জ্ঞান দিয়ে আমি বিরাট নিজেকে জ্ঞানী দাবি করি না। একেবারে দুর্নীতির প্রসঙ্গ বিমল শঙ্কর নন্দ তুললেন। আমি এই দুর্নীতির প্রসঙ্গে কেন দেখাতে চাইবো দর্শকদের যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার আত্মসহায়কের বিড়ম্বনা আরো বাড়লো। সরকারি চাকরি দেওয়ার নামে এবার প্রতারণার অভিযোগ উঠল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে। দেবরা থানায় অভিযোগ জানালেন যুবক, আর তাতে নাম জড়িয়েছে তৃণমূলের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরারও। কি অভিযোগ, কেন বিড়ম্বনা বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়কের, দেখুন এই প্রতিবেদনে। প্রথমে শালবনী থানায় জমি জালিয়াতির মামলা, তারপর মাটি চুরির অভিযোগে দক্ষিণ 24 পরগনার কালীতলা আশুতি থানায় অভিযোগ, জারি হয়েছে লুকআউট সার্কুলার। আর এবার সরকারি চাকরির নামে প্রতারণার অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়কের নামে হলো এফআইআর। অভিযোগ দায়ের করলেন পশ্চিম মেদিনীপুরের ডেবরার বাসিন্দা এক যুবক। সূত্রের দাবি, 2023 সালে মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরার সঙ্গে অভিযোগকারীর পরিচয় হয়। সেই সময় সরকারি চাকরির জন্য খোঁজ খবর নিচ্ছিলেন তিনি। সুজয় হাজরা তাকে যোগাযোগ করিয়ে দেন হাওড়ার নলপুরের বাসিন্দা আশিক গাজীর সঙ্গে। সেই আশিক গাজী ডেবরার যুবকের কাছ থেকে লক্ষাধিক টাকা নেন। বলা হয় এই টাকা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়কে। এমনকি জমা নেওয়া হয় নথিপত্র, মেডিকেল পরীক্ষাও হয়ে যায়। কিন্তু এরপরেও চাকরি না পাওয়ায় সন্দেহ হয় যুবকের। রাজ্যে পালাবদলের পর অবশেষে ডেবরা থানায় অভিযোগ দায়ের করেন যুবক। 2023-এ সুজয় কাকু কিছু কাজের কথা বলে আমাদেরকে, আমরা ওখানে সিবি জমা করেছিলাম, খেপে খেপে আমরা টাকা দিয়েছিলাম, অনেকটা টাকাই ডাইরেক্ট সুমিতদার নাম করেই টাকাটা নেওয়া হয়েছিল যে ব্যক্তি ছিল। টাকা দেওয়ার পর আমরা জাল যে অ্যাপয়েন্টমেন্টগুলো পেয়েছিলাম সেগুলো জাল ছিল। আমরা ডিপার্টমেন্টে যে চেক করেছিল, পাওয়ারফুল কিছু করাও যায়নি, কিছু বলতেও পারিনি, প্রবলেম ছিল। আমি বলেছি যে আমি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, আমি সুমিত রায়ের মুখপাত্র নই। ফলে সুমিত রায়ের সঙ্গে পুলিশ কি করছে এইসব বিষয় আমি একটি প্রশ্নেরও আমি উত্তর দেব না, কারণ সুমিত রায় নিয়ে কথা বলতে গেলে কেউ কেউ আবার রেগে যায়। প্রতারণা, জালিয়াতি ও বিশ্বাস ভঙ্গের অভিযোগে সুমিত রায়, সুজয় হাজরা ও আশিক গাজীর নামে এফআইআর রুজু করেছে পুলিশ। অভিষেক ব্যানার্জির নেতৃত্বে লালচুল কানে দুলের গ্যাং, আমরা বারবার বলেছি এটা একটা সিস্টেমেটিক করাপশন, অর্গানাইজডভাবে এটা হয়েছে, অভিষেক ব্যানার্জির নেতৃত্ব হয়েছে। আর এর থেকে মমতা ব্যানার্জিও দায়িত্ব এড়াতে পারেন না, কারণ মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী না থাকলে অভিষেক ব্যানার্জির পক্ষে এইসব করা সম্ভব হতো না।
আমরা বারবার যেটা বলছি যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থেকে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে গেছে। সুমিত রায়ের খোঁজে 12 জুন গভীর রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের বাড়িতে পৌঁছে যায় শালবনী থানার পুলিশ। রাত 2টো থেকে সকাল 6টা, প্রায় 4 ঘন্টা বাড়ির বাইরে অপেক্ষা করতে হয় তাদের। পরের দিন সকাল 6টা নাগাদ তালা ভেঙে বাড়ির ভেতরে ঢোকে পুলিশ। প্রায় 1.5 ঘন্টা সেখানে তল্লাশি চালিয়েও খোঁজ মেলেনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের। তার নামে জারি হয়েছে লুকআউট সার্কুলার। দেশ ছেড়ে পালানো আটকাতে আগেই লুকআউট সার্কুলার দেওয়া হয়েছে সিআইডির তরফে। পার্থপ্রতিম ঘোষ, হিন্দোল দে, এবিপি আনন্দ। দেখুন, এই সুমিত রায়কে নিয়ে আগেই কুণাল ঘোষ তিনি বলেছিলেন যে এর জন্য দলটা একেবারে শেষ হয়ে গেছে। এই সুমিত রায়কে যদি খুশি করা না যেত তাহলে নাকি ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করাও সম্ভব হতো না, কুণাল ঘোষ বলেছিলেন। আমি একটু অনিলদার কাছে আসবো। মানে অনিলদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তার পিয়ের এত ক্ষমতা, জমি জালিয়াতি, মাটি চুরি, এবার চাকরি চুরির নামে টাকা তুলেছেন তিনি। মানে এ তো প্রভাবশালী তো দূর কি বাত, মানে এটা পুরো প্রতিভা ঝরে ঝরে পড়ছে। না, মাটি চুরি করবে না কেন? সবাই জানি, আমরা সকলেই আমরা জানি একজন মহাপুরুষের কথা, টাকা মাটি, মাটি টাকা। কিন্তু সেইটা আমাদের কালীঘাটের সারদা, নব্যযুগের সারদা, এই তোমার কুকুরের ডায়ালিসিস করা যে ডাক্তার বলেছিলেন কালীঘাটের সারদা, উনি কি বলেছিলেন? যত মাটি তত টাকা। তা মাটি করেছে। আর তোমরা বলছো দুর্নীতি খালি মাটি আর চাকরি কেন? স্যামুয়েল টেলর কোলেরিজের একটা গল্প ছিল, রাইম অফ অ্যানসিয়েন্ট মেনিনার, তাতে একটা লাইন ছিল, ওয়াটার ওয়াটার এভরিহোয়ার, নট এ ড্রপ টু ড্রিঙ্ক। মনে আছে? এরা কোটি কোটি চাকরি দিয়েছে, আর লক্ষ লক্ষ বাড়ি করে দিয়েছে, কোটি কোটি উমুক করেছে, সবে করেছে। একটা চাকরিতে বা একটা জায়গায় বলতে পারবেন এফিডেভিট করে যে আমরা এটা স্বচ্ছতার সঙ্গে, নিরপেক্ষতার সঙ্গে এবং যোগ্য প্রার্থীকে দিয়েছি, কোনো রকম ম্যাল প্র্যাকটিস বা ম্যানিপুলেশন হয়নি? একটাও বলতে পারবেন না। তার কারণ, এবং শুধু কি আমি বারবার বলেছি, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনটাকে কোথায় নামিয়েছেন বুঝতে পারছেন? আজকে এসআইআর করতে গিয়ে মহামান্য শীর্ষ আদালত, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের পর্যন্ত এনগেজ করতে হলো। এরকম অবস্থা করে দিয়েছি। একজন হোম সেক্রেটারি, চিফ সেক্রেটারি পেনশন বন্ধ হয়ে গেছে, একজন হোম সেক্রেটারির 20,000 টাকা ফাইন হয়েছে, মুখ্যমন্ত্রীর 5 লাখ টাকা ফাইন হয়েছে, একজন ওসির 2 লাখ টাকা পার্সোনাল ফাইন করেছে ফলসের জন্য। একজন ওসিকে মহামান্য আদালত বলছেন যে আপনি কোনো কেস তদন্ত করবেন না, তদন্ত করলেও উইদাউট লিভ অফ দি কোর্ট চার্জশিট দিতে পারবেন না। এই অবস্থা কোনোদিন হয়েছে? কোনোদিন প্রশাসনের, পুলিশ প্রশাসনের কথা বাদই দাও, পুলিশ প্রশাসনদের কবরে পাঠিয়ে দিয়েছেন। এর ফলে এই জিনিসটা হয়েছে। আজকে এনারা বলছেন এই জিনিস, উনি জানেন না। পুলিশ চলে গেছেন, লোকের কাস্টমসে একজনকে আটকেছে, ওনার গৃহলোকটিকে, তাকে ছাড়াবার জন্য মাঝরাতে পুলিশের কর্তারা উর্দি পড়ে চলে গেছেন তাদের ছাড়িয়ে আনতে। তারপরে শুধু তাই না, এর পরে বলছেন কাস্টমস কেন আটকায়নি? আরে কাস্টমস আটকাবে করতে, কাস্টমস তো জানে এখানে কি চলছে। কাস্টমসের অফিসার যেই বাইরে বেরোবে তাকে ধরে একটা গাঁজার কেস বা কোকেন দিয়ে কেস দিয়ে দেবেন, তার কাগজে বলবেন উনি কোকেন পাচার করতেন। এই তো অবস্থাও চলেছে মানুষের। আজকে মানুষ এই যে ধরুন বিজেপি জিতেছে, এতে কিছুটা বিজেপির ভোট আছে, কিছু ওদের কর্মকৌশলে, আর বেশিরভাগটা হচ্ছে নেগেটিভ ভোট। অনেকে জিতেছেন দাঁড় করি, যেটা হয়েছিল 2011-য় সিপিএমের সরকার ছিল, তারপর অনেকে বিতৃষ্ণা হয়ে গেছিলো। মানুষ মমতা ব্যানার্জি যখন নিজেকে প্রজেক্ট করতে পেরেছেন, বিশ্বাস করে দিয়েছেন। উনি আজকে বলছেন লোককে গদ্দার। উনি কার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেননি? উনি কার বিশ্বাসের মর্যাদা? সুব্রত, মাননীয় সুব্রত মুখার্জি ওনাকে রাজনীতিতে এনেছেন, 80 টিকিট পাইয়ে দিয়েছেন, এমপি হয়েছেন, তারপরে থেকে উনি চিনেছেন। বিশ্বাসঘাতকতার কথা বলছেন, আমি বলছি প্রতিভার সঙ্গে বিশ্বাসঘাতকতা হয়েছে। এইটা হচ্ছে 2023 সালের মামলা, যে মামলা মানে ঘটনা, যে ঘটনায় 3 বছর পরে এতদিন পর্যন্ত মুখ খুলতে পারেননি অভিযোগকারী, প্রশাসনের দ্বারস্থ হতে পারেননি। 26 সালে গিয়ে তিনি অভিযোগটা করছেন, যেটা নিয়ে আমি শীর্ষেন্দু সিনহা রায়ের কাছে আসবো। তার আগে খেয়াল রাখতে হবে যে ওই সময়ের মধ্যে এই রাজ্যে নিয়োগ দুর্নীতি নিয়ে একের পর এক তদন্ত সিবিআই, ইডি করছে। 2016 সালের মামলা, চাকরি দুর্নীতি, যার জন্য 26,000-এর চাকরি একেবারে চলে গেল। শুধু তাই নয়, এর মধ্যে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলা এই কয়েকদিন আগে আপনারা জানেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দীর্ঘ জিজ্ঞাসাবাদ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট করেছে। তার মধ্যে এই রকম একটা পরিস্থিতির মধ্যে যখন বিরোধীদের এবং প্রবল সমালোচনার মুখে শাসক দল তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের তৎকালীন সরকার, শীর্ষেন্দুদা, তার মধ্যে চাকরি দুর্নীতি হচ্ছে 23 সালে। আমি বলছি তার মানে সরকারের তরফে, প্রশাসনের তরফে কোথাও একটা স্পষ্ট ইমিউনিটি ছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিয়ে ছোঁয়া যাবে না, যে কারণে অভিযোগ জানা সত্ত্বেও
কোনো ব্যবস্থা এতদিন পর্যন্ত তার বিরুদ্ধে নেওয়া হয়নি। আজকে তিনি অভিযোগ করার সাহস করছেন, সেই কারণে এফআইআর রুজু হচ্ছে। যেমন কালীঘাটের কাকু বলেছিলেন যে আমার সাহেবকে ছোঁয়া যাবে না, একদম তেমনি ঠিক এই রকম এনআরপিএ কেও ছোঁয়া যাবে না। আজকে সমাজের মেরুদণ্ডেও সেই জায়গায় দুর্নীতি করেছেন এনারা। এই রাজ্য সরকার ছিলেন, যে রাজ্য সরকার প্রাক্তন মুখ্যমন্ত্রী থেকে সহ তার ভাইপো পর্যন্ত প্রত্যেকটা জায়গায় দুর্নীতি করেছেন। আজকে সরকারি একটা চাকরি পেতে কত কষ্টের, একটা ছেলেমেয়েরা কত কষ্ট করে পড়াশোনা করে, তার মা বাবা পড়াশোনা করিয়ে তার যা হোক করে জীবন যাপন করে তার পড়াশোনা করে তার একটা চাকরির জন্য তার অ্যাপ্লাই করে, সেখানে আপনারা টাকা নিয়ে চাকরি করেন, চাকরি দেন, শুধু টাকা ছাড়া আর কোনো জায়গায় চাকরি করেন দেননি। আর সেই জায়গাতে প্রত্যেকটা জায়গায় আপনারা করেছেন। আজকে পার্টির, নিজেদের পার্টির যে কোনো প্রার্থী হবে সেটা পর্যন্ত আপনারা টাকা নিয়ে প্রার্থী দিয়েছেন। এই রাজ্য চলছিল, এই রাজ্য আমরা দেখতে চাই। আজকে প্রত্যেকটা জায়গায় দুর্নীতি করেছেন। আজকে ওনার পিএ তার লুকআউট নোটিশ কখন হয়? যে আইনি পদ্ধতিগত এবং তদন্তকারী সংস্থা যখন একটা সরকারি এটা দেয়া নোটিশ, যখন তাকে খুঁজে পাওয়া যায় না, যে জায়গা থেকে তিনি দেশ ছেড়ে যাতে পালিয়ে না যান, সেখানে আপনার বন্দর, তারপরে বিমানবন্দর, প্রত্যেকটা জায়গায় একটা নোটিশ দেওয়া হয়, লুকআউট নোটিশ। এখানে যখন শালবনী থানা একটা তদন্ত করতে এলো, তার ফোনের ট্যাগ পর্যন্ত পাওয়া গেল যে ভাইপোর বাড়িতে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। সেখান থেকে আর পাওয়া গেল না। তিনি খুললেন 4 ঘন্টা বাদে। কেন? কিসের জন্যে? কোথায় লুকোনো আছে? কে লুকোনোর জায়গা থেকে লুকোনো আছে? এই টাকাগুলো কোথায় যাচ্ছে? কোটি কোটি টাকা। আজকে মাটি বলুন, কয়লা বলুন, বালি বলুন, কোন জায়গা করেননি বলুন তো? আকাশ থেকে এটাও শীর্ষেন্দুদা মনে রাখতে হবে, এই সুমিত রায় নিয়ে কেন প্রশ্ন তুলেছিলেন কুণাল ঘোষ, তার জন্য যখন তৃণমূলের বৈঠক চলছে কালীঘাটে, একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ বাগবিতণ্ডায় পর্যন্ত জড়িয়ে পড়েছিলেন। মানে কতটা প্রভাবশালী সুমিত রায়, এ তো স্পষ্ট এটা থেকে। একদমই ঠিক। প্রভাবশালীদের মাথায় হাত ছিল বলেই তো কেউ কিচ্ছু করতে পারছিলেন না। আজকে এফআইআর করছেন, এরকম একটা দুটো নয়, হাজার হাজার এফআইআর হবে। একেবারে হাজার হাজার এফআইআর এর কথা বলছেন শীর্ষেন্দুদা, কোটি কোটি টাকা চুরির কথা বলছেন। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ওঠা প্রায় 300 কোটি টাকার মাটি চুরির অভিযোগের প্রেক্ষিতে এলাকা পরিদর্শন করলেন বিষ্ণুপুর 2 ব্লকের বিএলএলআরও। কেমন ছিল এলাকায় ভূমিরূপ, কি ছিল জমির চরিত্র, কালীতলা আশুতি থানার পুলিশকে সঙ্গে নিয়ে দেখলেন তিনি। দেখুন। ভূগোল বদলে যাচ্ছে ইতিহাসে। 2017 সালে যেখানে এলাকা সবুজ, 2026-এ সেখানেই দেখা যাচ্ছে বিশাল জলাশয়। 9 বছরেই বদলে গেছে এলাকার ভূমিরূপ। ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার আত্মসহায়ক সুমিত রায়, বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল সহ আরও কয়েকজনের বিরুদ্ধে সম্প্রতি মাটি চুরির অভিযোগ তুলে দক্ষিণ 24 পরগনার কালীতলা আশুতি থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। ঠিক কেমন ছিল ভূমিরূপ, কি ছিল জমি চরিত্র, এইসবের সঙ্গে দাগ নম্বর খতিয়ে দেখতে এলাকায় গেলেন বিষ্ণুপুর 2 নম্বর ব্লকের বিএলএলআরও। সঙ্গে ছিল কালীতলা আশুতি থানার পুলিশ। যে জায়গায় এই মাটি চুরির অভিযোগ, সেখানে দেখতে পাচ্ছি একেবারে বিএলআরও দপ্তরের আধিকারিকরা তারা এসে পৌঁছেছেন এবং কালীতলা আশুতি থানার পুলিশ তারা এসে পৌঁছেছেন। এই যে বিস্তীর্ণ যে জায়গা রয়েছে, যেটা অভিযোগ উঠেছে, এই যে বড় অংশ রয়েছে, সেই সমস্ত বিষয়টা একবারে খতিয়ে দেখছেন এবং এই জায়গা ঠিক আগে কি অবস্থায় ছিল, এখন কি অবস্থায় রয়েছে, সেই বিষয়টা একেবারে যে তালিকা তাদের কাছে কি রয়েছে, সেই সমস্ত তালিকা নিয়ে ওনারা এসছেন এবং এসে সমস্ত বিষয়টা এলাকায় এসে খতিয়ে দেখছেন। নিজের লোকসভা কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উঠেছে প্রায় 300 কোটি টাকার মাটি চুরির অভিযোগ। ডায়মন্ড হারবারের বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববির অভিযোগ, বছরের পর বছর ধরে সরকারি অর্থাৎ খাস জমি থেকে বেআইনিভাবে মাটি কেটে বিক্রি করা হয়েছে। অভিষেক ব্যানার্জি আমাদের এখানকার সয়েল নয়, ফলে এখানকার মানুষ মরে যাক, ভূমিকম্পে বন্যায় ওর কিচ্ছু আসে যেত না। এই 163 বিঘা জমি পুরো 100 ফিট 120 ফিট ডিপ করে, মানে আপনার তাকালে ভয় লাগবে। এবার প্রশ্ন হচ্ছে এর ফলে সয়েল ইরোশন হবে, আশেপাশের জমি ভেঙে যাবে। অভিযোগ 2017 পর থেকে মাটি চুরি শুরু হয়। একাধিক উপগ্রহ চিত্রের ভিত্তিতে অভিযোগকারী বিজেপি নেতা দাবি করেন 2018 সাল থেকে ক্রমাগত পরিবর্তন হয়েছে এলাকার ভূমিরূপের। 53.98 একর জমি এবং সংলগ্ন জলাশয়ের ব্যাপক পরিবর্তন ঘটেছে।
খাস জমির মাটি বছরের পর বছর কেটে বিক্রি করে দেওয়া হয়েছে। এর ফলে জোকাই মেট্রো পার্কশেডের পিছনে বিশাল এলাকা জুড়ে এখন শুধুই জল। অভিযোগ দায়ের হওয়া মানেই তো আর সে অপরাধী নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের বিভিন্ন নেতাদের টার্গেট করে যেসব অভিযোগগুলো হচ্ছে, এটা তো একদম অধিকাংশ হ্যারাস করার জন্য। দেখুন, আমি মেরিট নিয়ে কোনো মামলার কথা বলবো না, সেটা সত্যি না মিথ্যা এইসব নিয়ে আমি কোনো কথা বলতে যাব না, কিন্তু আমি এটা অবশ্যই বলবো টাইমিংটা নিয়ে একটা প্রশ্ন, যে এই সময় যদি ঝাঁকে ঝাঁকে মামলা হয় তাহলে তার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিষয় থাকবে। এই প্রসঙ্গে কোনো মন্তব্য করতে চাননি ব্লক ভূমি এবং ভূমি সংস্কার আধিকারিক। সূত্রের খবর, রিপোর্ট তৈরি করে পুলিশকে পাঠাবেন তিনি। পার্থপ্রতিম ঘোষ ও গৌতম মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি এখান থেকে বিমল শঙ্কর নন্দর কাছে যাব। বিমল দা, কিছুক্ষণ আগে অনিল দা রামকৃষ্ণদেবের মতের কথা বলছিলেন যে টাকা মাটি, মাটি টাকা, কিন্তু তৃণমূলের বিশ্বাস হচ্ছে কিভাবে টাকা পাওয়া যায়, মানে চুরি করে বিক্রি করে। সেক্ষেত্রে মাটি যেভাবে বিক্রি করে দেওয়া হয়েছে, অভিযোগ তো ভয়ানক। না, মাটি বিক্রি করে দিয়েছে, শহরাঞ্চলে পুকুর ভরাট করে বাড়ি তুলে দিয়েছে, 4 তলা স্যাংশন নিয়ে 6 তলা তুলে দিয়েছে। এখন তারা পিলার টু পোস্ট দৌড়চ্ছে মানুষগুলো, তারা কোথায় যাবে? জলাশয় তো কিচ্ছু নেই, শহরে ভর্তি করে দিয়েছে। আমাদের দমদমে ওই লর্ডস অঞ্চলে একটা 11 বিঘের পুকুর ভর্তি করে দিল, কিছুতেই আটকানো গেল না। সব মিলিয়ে এরা যা খুশি তাই করেছে, যা খুশি তাই করেছে। এখানে আমি একটা কথা বলি, আমি কেন বারবার এখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করি। যখন এই অভিযোগগুলো প্রথম আসছিল যে চাকরি বিক্রি হচ্ছে, টাকা নেওয়া হচ্ছে, চাকরি দেওয়া হচ্ছে না, মানুষ প্রতারিত হচ্ছে, সেই সময় একজন কলকাতার ইউটিউবার এটা নিয়ে প্রতিবেদন করেছিলেন। তাকে 10 জায়গায় তার নামে মামলা করা হলো এবং তাকে কলকাতা থেকে মারতে মারতে পুরুলিয়া নিয়ে চলে যাওয়া হলো। এবং তার মুখে শুনেছি যখন জঙ্গলের ভেতর দিয়ে নিয়ে যাচ্ছে, সে ভাবলো বোধহয় ওখানেই ওকে মেরে ফেলে দেবে, মারতে মারতে নিয়ে গেছে সন্ময় বন্দ্যোপাধ্যায়কে। ফলে আজকে তখন যদি এগুলো আটকানো হতো, মমতা ব্যানার্জি আটকাতেন, আজকে তো এই ঘটনা দেখতে হতো না। ফলে এই যে এচড়ে পাকা নেতাটি ক্ষমতায় আসার পর থেকেই, তৃণমূল প্রথম থেকেই দুর্নীতি শুরু করেছে, এ নিয়ে সন্দেহের কোনো জায়গা নেই। যখন প্রথম ক্ষমতায় এসেছিল, সুনন্দ সান্যাল প্রথম বলেছিলেন খিদিরপুর অঞ্চলে একটা বাড়ি দখলকে কেন্দ্র করে, উনি আমাকে ব্যক্তিগতই বলেছিলেন, তার সঙ্গে বিভিন্ন চ্যানেলে রাখা হতো, যে আমি এই দলের অনেককে বলেছিলাম যে গরিব মানুষের বাড়ি দখল হচ্ছে, সামলাও। কেউ শোনেনি। তখন থেকেই বোঝা গেল দলটা এসে গেছে লুটপাট করতে। যখন বারবার অভিযোগ উঠছে যে চাকরি বিক্রি হচ্ছে, যখন বারবার অভিযোগ উঠছে যে এই ধরনের অন্যায় কাজ হচ্ছে, তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্তব্য ছিল গোটাটা কড়া হাতে মোকাবিলা করা। এবং পশ্চিমবঙ্গে তার মতো এমন কোনো মুখ্যমন্ত্রী এসেছিলেন যিনি একসাথে প্রশাসন, অন্যদিকে দলের ওপর একেবারে নিরঙ্কুশ কর্তৃত্ব ছিল। বিধান রায়েরও ছিল না, জ্যোতিবাবুরও ছিল না, ওনার ছিল। উনি কিন্তু এক ধমকে কাজটা করতে পারতেন, কিন্তু পারলেন না, কারণ এই অসততায় তিনি নিজে যুক্ত হয়ে গেলেন। এই ধরনের যে তার সাঙ্গপাঙ্গরা যে পয়সা আয় করছে, সেটাকে তিনি সহ্য করলেন। সুমন বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই তার উত্তর দেবেন, কিন্তু আমি বলছি এই যে ভূমিরূপ পরিবর্তনের কথা যখন এই প্রতিবেদনে আপনাদের সামনে রাখছিলাম, এই ভূমিরূপ পরিবর্তনটা আমরা অনেক ছোটবেলায় পড়েছিলাম, জানেন তো, ভূগোলে আমরা কি পড়েছিলাম যে হিমালয় পর্বতমালা আজকে যেখানে রয়েছে, সেখানে অনেক বছর আগে একটা টেথিস বলে সাগর ছিল, যেটা কোটি কোটি বছর লেগেছিল এই ভূমিরূপটা পরিবর্তন হতে। সেটা অবশ্য সম্পূর্ণ প্রাকৃতিক কারণে হয়েছিল, এইটা কিন্তু সম্পূর্ণ দুর্নীতির কারণে হচ্ছে। মানে ওই সুকুমার রায়ের ভাষায় বলতে হয় যে ছিল সরকারি খাস জমি, হয়ে গেল একেবারে এমএলএ লেক। কিন্তু সুমনদা, আমি বলছি দুর্নীতির যদি কোনো পুরস্কার থাকে, এই পরিমাণ দুর্নীতি করার জন্য ফার্স্ট প্রাইজ পাওয়া উচিত। না, আমি বলছি যে শীর্ষেন্দুদা ভুলে গেলেও আমি কিন্তু ভুলিনি যে 2026-এর 4 মে থেকে তৃণমূল কংগ্রেস সরকার এই মুহূর্তে ক্ষমতায় নেই। আমার কথা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের আমলে যদি কোনো দুর্নীতি হয়ে থাকে, তাদের তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত কেউ যদি দুর্নীতিতে যুক্ত থাকে, তাকে একদম আইনগত পদ্ধতিতে তাকে চরম শাস্তি দেওয়া হোক। কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায়, যে বিধানসভা নির্বাচন হয়ে যাওয়ার পরেই বিজেপির যিনি রাজ্য সভাপতি এবং রাজ্যসভার সাংসদ শরিক ভট্টাচার্য, তিনি হঠাৎ একটা কথা বলেছিলেন, যার থেকে ওই ভালো তৃণমূল কথাটা বারবার ধরে এখন প্রতিধ্বনিত হচ্ছে। এখন ব্যাপার হচ্ছে যে এই ভালো তৃণমূল কারা,
আমি বিমলদার কাছে প্রশ্ন করছি যে বিজেপির ওয়াশিং মেশিন কি এখনো চালু আছে? ধরুন ওই যে 65 জন বিধায়ক শুনছি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছে, বা কাকলি দেবীর পাশে 20 জন সাংসদ রয়েছে, তাহলে এরা কি ঘুরপথে মানে বিজেপির ওয়াশিং মেশিনে শুদ্ধ হয়ে বেরিয়ে যাবে? প্রশ্ন হচ্ছে যে সরকারের বিরুদ্ধে আপনি এত অভিযোগ করছেন, আপনারা এত অভিযোগ করছেন, এত মামলা হচ্ছে, দিনের শেষে সেই সরকারের যে যারা মানে জিতে এসছে, এমএলএ এমপি যারা জিতে এসছে, তাদের সঙ্গেই আপনারা যোগসূত্র স্থাপন করছেন। এ কথাটা তো বিশ্বনাথ দা অত্যন্ত সঠিকভাবে বলেছেন যে নিটে যে দুর্নীতি, সেই দুর্নীতি নিয়ে আমরা কথা বলতে পারছি না। বা ইডি ধরুন রাজেশ এক্সপোর্টের যে 15 লক্ষ কোটি টাকার যে দুর্নীতি গুজরাটের সংস্থা যেটা সেবি বাইরে এনেছে, সেগুলো নিয়ে কোনো আলোচনা নেই। সারা ভারতব্যাপী, শুধু তো পশ্চিমবঙ্গ মডেল না। আমরা কেন বলছি যে এর পেছনে বিজেপির রাজনীতি রয়েছে? তার কারণ আমরা মহারাষ্ট্রে দেখেছি, আমরা এই কর্ণাটকে দেখেছি, আমরা মধ্যপ্রদেশে দেখেছি যে দল কিভাবে ভাঙতে হয়। এবং এই দল ভাঙার যে প্রক্রিয়া, আপনি এই কদিন আগে ঝাড়খণ্ডে দেখলেন তো যে কিভাবে ক্রস ভোটিং করে মানে এনডিএর একজনকে বাইরে বার করে দেওয়া হলো। সামনে অনেক আমি প্রশ্ন করেছিলাম, বলেছিলাম যে ছিল রুমাল হয়ে গেল বেড়ালের মতন। আমি প্রশ্নটা করেছিলাম যেভাবে দুর্নীতির কথা, সেখান থেকে সম্পূর্ণ প্রসঙ্গান্তরে চলে গেলেন সুমনদা। আমি বলি সেটা হচ্ছে যে আগে যখন দলের পরিবর্তন হয়েছে, বিমলদা সঠিকভাবে বলেছেন, বহু বিজেপি মানে বিধায়ককে দলে নিয়েছিল তৃণমূল কংগ্রেস, কিন্তু তরুণ তখন তো তার সমালোচনা করেছেন আপনারা সমালোচনা করেছেন, অস্বস্তির কথাটা বুঝি, কিন্তু আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে এইখানে আসতে চাই। আমি বলছি বিশ্বনাথ দা, এটা তো এইরকম নয় যে হঠাৎ সরকারি খাস জমি ছিল, হঠাৎ ওয়ান ফাইন মর্নিং ঘুম থেকে উঠে দেখা গেল যেটা 120 ফিট গভীর একটা এমএলএ লেক হয়ে গিয়েছে। 2019 থেকে 7 বছর ধরে ধীরে ধীরে 300 কোটি টাকা দুর্নীতি হয়েছে একটা সরকারি খাস জমিতে। সরকারি আধিকারিকরা যারা দায়িত্বে ছিলেন তারা কেউ দেখলেন না, নাকি দেখেও কার্যত তারা চোখ বন্ধ করে থাকলেন? আজকে যখন এফআইআর রুজু হচ্ছে, তাদের ভূমিকাও কি তদন্তের আওতায় আসা উচিত নয়? দেখো, অভিজিৎ বা ববি ও কিন্তু বিজেপির প্রার্থী একাধিকবার ছিলেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে। অভিজিৎ কিন্তু বারবার নানা অভিযোগ এনেছিলেন, খুব সিরিয়াস লেভেলে অভিযোগ এনেছিলেন। এই মাটি চুরির যে অভিযোগটা, এই অভিজিৎ কিন্তু অনেক আগে সমাজের নানা স্তরে এটা বলবার চেষ্টা করেছেন, কিন্তু সেই সময় শাসক দল একেবারেই গুরুত্ব দেয়নি। বলা যায় যে প্রচারেও সেইভাবে আসেনি। আজকে খাত বদলের পরে কিন্তু ও আবার এটাকে নিয়ে সোচ্চার হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। কিন্তু তুমি যথার্থভাবেই বলেছ যে যখন এই দুর্নীতিটা হচ্ছিল, একদিন দুদিনে তো ওই খাস জমির থেকে মানে মাটি নিয়ে যাওয়া হয়নি, দিনের পর দিন নিয়ে যাওয়া হয়েছে। বিপুল পরিমাণে মাটি সরকারি জমি থেকে তুলে নিয়ে গিয়ে ব্যবহার করা হয়েছে এবং তার বিনিময়ে টাকা নেওয়া হয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে যে ভূমি রাজস্ব দপ্তর তো মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে ছিল, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে থাকা ভূমি রাজস্ব দপ্তরের দুর্নীতিটা কোন লেভেলে থাকলে যে এটা দিনের পর দিন লঘুচক্ষে হওয়া সত্ত্বেও কিন্তু এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে আসেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মানে কখনোই নিজের দপ্তরের মূল্যায়ন করবার চেষ্টা করেননি। কেউ যদি প্রশ্ন করেছেন, কেউ যদি তার আলোচনা সমালোচনা করেছেন, পয়েন্ট আউট করেছেন, সঙ্গে সঙ্গে তিনি বলতেন কুৎসা করবেন না, রটনা করবেন না, এই কাগজ পড়বেন না, এই টেলিভিশন দেখবেন না। এটা উনি রেওয়াজে পরিণত করেছিলেন। তার ফলে দিনের পর দিন তার দপ্তরে যে দুর্নীতি হয়েছিল, সেই দুর্নীতিগুলোকে তিনি আমলই দেননি। তিনি ধরেই নিয়েছিলেন যে কোনোদিন হারবেন না, ফলে কেউ দুর্নীতি নিয়ে প্রশ্ন করবে না। আজকে তার দুর্নীতির জন্য তার দলটাও শেষ হয়ে গেল, মানে তার পরিবারের সদস্যরা ভেঙে গেল, তার পরিষদীয় দল ভেঙে গেল, তার সংসদীয় দল ভেঙে গেল। আদতেও দলটা আগামী দিনে থাকবে কিনা এর একটাই পয়েন্ট, সেটা হলো দুর্নীতিকে দিনের পর দিন তিনি আশ্রয় প্রশ্রয় দিয়েছেন। এখন প্রশ্নটা হলো যে সত্যি একটা ভূমি রাজস্ব দপ্তর তারা চোখ বুজে ছিল কেন? ছিল এই কারণেই যে পুরো প্রশাসনটা মমতা বন্দ্যোপাধ্যায় পার্সোনালাইজ করেছিলেন। দেখো, বাম আমলে প্রশাসনের দলীয়করণ ঘটেছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দলীয়করণের থেকেও হায়ার রূপ
আরো উচ্চতর রূপ। একদম বিশ্বনাথ দা সেটা হলো বলছেন পুরো প্রশাসনটাই তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পার্সোনালাইজ করেছিলেন এবং একের পর এক দুর্নীতি হয়েছে, যে দুর্নীতিতে জিরো টলারেন্স নিয়েছে বর্তমানের বিজেপি সরকার। আরজিকর ফাইলস খুলেছে আমরা জানি কামদুনির পরিবারও সোচ্চার হয়েছে, আর এবার প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাস খুনে তার পরিবারও তদন্তের দাবি জানিয়েছেন নতুন করে। দেখুন, আমি চাই যে আমার ছেলের বিচার হোক, আর ওই জ্যোতিপ্রিয়র সারা জীবন কারাদণ্ড হোক। কেন আমার ছেলেকে মারবেন? রাজ্যে সরকার বদলের পর একের পর এক পুরনো মামলার ফাইল খুলেছে, নতুন করে শুরু হচ্ছে তদন্ত। এই পরিস্থিতিতে এবার প্রকৃত বিচার চেয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আর্জি জানালো বরুণ বিশ্বাসের পরিবার। 2012 সালের 5ই জুলাই উত্তর 24 পরগনার গোবরডাঙ্গা স্টেশন চত্বরে দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা হয়ে যান কলকাতার মিত্র ইনস্টিটিউশনের শিক্ষক বরুণ বিশ্বাস। ওই মামলায় 9 জনকে গ্রেপ্তার করা হয়, তাদের মধ্যে জেলেই একজনের মৃত্যু হয়, বাকিরা জামিনে ছাড়া পেয়ে গেছেন। এক যুগেরও বেশি সময় ধরে সেই মামলা ঝুলে রয়েছে আদালতে। তৃণমূল জামানায় বারবার বদল হয়েছে আইনজীবী, এবার সরকার বদল হতেই নতুন করে তদন্তের আর্জি জানালো বরুণ বিশ্বাসের পরিবার। গোবরডাঙ্গায় নৃশংসভাবে গুলি করে খুন করা হয়েছিল শিক্ষক বরুণ বিশ্বাসকে, আর বরুণ বিশ্বাস হত্যাকাণ্ডের ফাইল নতুন করে খোলার আর্জি জানিয়েছে নিহত শিক্ষকের পরিবার। বরুণ বিশ্বাসের ফাইলটা খোলা হোক এবং একটা সিট গঠন করে দিক, যাতে আমার ভাইয়ের আসল খুনিরা ধরা পড়ে এবং আমরা যাতে বিচারটা পাই। স্থানীয়দের দাবি, 8এর দশকের শেষ দিকে শুটিয়ায় শুরু হয়েছিল লাগাম ছাড়া দুষ্কৃতী দৌরাত্ম্য। এলাকায় একের পর এক গণধর্ষণ, অত্যাচার, দুর্নীতির বিরুদ্ধে গর্জে উঠেছিলেন বরুণ বিশ্বাস। এলাকার মানুষকে সংগঠিত করে প্রতিবাদী মঞ্চ তৈরি করে জনমত গড়ে তোলার জন্যই দুষ্কৃতীদের দুচোখের বিষ হয়ে ওঠেন তিনি। আমাদের হয়ে যিনি অ্যাডভোকেট ছিলেন তাকে পর্যন্ত যেভাবে ওখানে চাপে রাখা হয়েছে, ফলে সেও সেইখানে তার যে ওকালতিটা ঠিক মতন করতে পারেনি। এটা হচ্ছে বিগত 14 বছরের অভিজ্ঞতা। ভোর সন্ধ্যাবেলায় যে বরুণকে মার্ডার করা হয়েছিল, জ্যোতিপ্রিয় মল্লিকের খাদ্য দপ্তরে বসে রিমোট কন্ট্রোল চালিয়েছিলেন হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিক। আমার ভাই শেষবেলা যাওয়ার সময় একটু জল চেয়েছিল, সেই জলটা পর্যন্ত তাকে দেওয়া হয়নি। এত নির্মম পৈশাচিক। এ প্রসঙ্গে প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, বরুণকে কে হত্যা করলো, বরুণকে কে খুন করিয়েছে? লোকে বলে বালু, জ্যোতিপ্রিয় মল্লিক। আমরা মনে করি বালু ইজ ইনভলভড। প্রথম থেকেই ও বালু ও নিজেই একটা কমিটি করে বরুণের বিরুদ্ধে ছিল। একদিন বালু আমাদের বাড়িতে এসে বলে কি, আপনি ওর বাবাকে বলেন এরকম একটা স্টেটমেন্ট দিতে। ও এইরকম একটা স্টেটমেন্ট দিতে বলতে যাচ্ছে যাতে বালু তার মধ্যে নেয়। এ বিষয়ে প্রতিক্রিয়ার জন্য জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনো মন্তব্য করতে চাননি। আপনি অসুস্থ আর আপনি তৃণমূল থেকে অব্যাহতি নিয়েছেন বা রিজাইন করেছেন, তার মানে এটা নয় যে আপনি ছুট পাবেন। ফাইল খোলা হোক, সুতিয়া গ্রামে কোন কোন মহিলাকে কারা ধর্ষণ করেছে, বরুণ বিশ্বাসকে কে খুন করেছে, তার ফাইল খোলা হোক এবং শাস্তি হোক। এখন সেই কোনো ব্যক্তিকে টার্গেট করার নানা রাজনৈতিক প্রেক্ষিত থাকতে পারে। তার বাড়ির লোক বা পাড়ার লোক যদি কোনো তদন্তে অসন্তুষ্ট থাকেন এবং তারা যদি নতুন করে কোনো তদন্ত করতে চান, তার বিরোধিতা করব না। তবে দেখতে হবে সেটা যেন একদম রাজনৈতিক ভেন্ডেটায় পরিণত না হয়। নতুন করে তদন্তের আবেদন জানিয়ে পুলিশ ও মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিয়েছে বরুণ বিশ্বাসের পরিবার। এবার কি খুলবে বরুণ বিশ্বাস হত্যাকাণ্ডের ফাইল? সমীরণ পাল, পার্থপ্রতিম ঘোষ ও হিন্দোলদের রিপোর্ট, এবিপি আনন্দ। অনিলদা, 2012 সালের 5ই জুলাই গোবরডাঙ্গা স্টেশন চত্বরে ঘটে যাওয়া সেই ঘটনায় এখন যদি তদন্ত শুরু হয় নতুন করে, যেটা পরিবার দাবি করছে, তাহলে এবার সব বিষয় সামনে চলে আসবে। তদন্ত কিভাবে তাহলে এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে? দেখো, তদন্ত শুরু করা যেতে পারে, কিন্তু এভিডেন্স যেগুলো না থাকলে তাতে কনক্লুশন রেজাল্ট তো খুব একটা ভালো কিছু হবে বলে মনে হয় না। যেটা আরজিকরের ঘটনা তো আমি বলেছি, যা এভিডেন্স আছে তোমার সঞ্জয় রায় যাওয়ার আগেকার ভিডিওতেই আছে, সেটা তো পাওয়া যায়নি। আমি এখানে ডিটেলস বলেছি। আর দ্বিতীয় কথা, এখন যে মাননীয় বিধায়ক তথা তৃণমূলের মুখপাত্র বলছেন কেন তখন করেনি, তখন করবে কি করে? আপনার মনে আছে, আপনার তো ভালো মনে থাকে, মেদিনীপুরে আপনাদের যুবরাজ হঠাৎ নবাবকে একজন চর মেরেছিল মাথায় উঠে, তার মেন্টাল ডিসব্যালেন্স ছিল, পরে বলেছে। সে ছেলেটার কি পরিণতি হয়েছিল? ওই ফাইলটা খুঁজে ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করবে, অনেক কিছু বেরোতে পারে। আমি আশা করি সে তার কি পরিণতি হয়েছিল, কে সাহস করে কমপ্লেন করবেন? তারপর দিন গাড়ি চাপা পড়বেন, নইলে ভেড়িতে পড়ে থাকবেন। আর বলছেন ইকোলজিক্যাল ব্যালেন্সের কথা, যেটা বলছেন নষ্ট হয়েছে। বছর পাঁচেক একটা খবর বেরিয়েছিল,
প্রচুর ম্যানগ্রোভ কেটে ভেড়ি বানানো হয়েছে। সেইটা যখন একজন গেছিলেন ডায়মন্ড হারবার ভিডিও দেখতে গেছিলেন পরিদর্শন করে যে কত কী হবে, ট্যাক্স ফ্যাক্স দেবে। পরের দিন 10-12টা ছেলে রিভলভার এনে ওনার টেবিলে রেখে বলল, আমরা মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী বানিয়েছি, আমরা কোনো ট্যাক্স ফ্যাক্স দেবো না, আপনি আর যাবেন না। সেই ভিডিওর ঘাড়ে মাথা আছে, থানায় কমপ্লেন করবে, পরের দিন ভেড়িতে ভেসে উঠত। এখন বলছেন কেন কমপ্লেন করেনি, অনেকের ইগনোরেন্স ইজ নো এক্সকিউজ, ঠিক কথা, কিন্তু কথা যে কম্পালশন তখন করলে তারপরে থাকতো সে লোকটা, পরের দিন সে লোকটা ভেসে বেড়াতো, মদ খেয়ে মরতে গাড়ির ধাক্কায় পড়ে যেত। না, কিন্তু আজকে যেটা দেখা যাচ্ছে বরুণ বিশ্বাসের পরিবার তারা কিন্তু একটা ওই যে ভয় আউট ভরসা ইন, সেই ভরসার একটা বাতাবরণ বা মানসিক পরিস্থিতি তাদের মধ্যে তৈরি হয়েছে, যে কারণে এই বরুণ বিশ্বাসের ফাইলস আবার খোলার জন্য আর্জি তারা জানাচ্ছেন। কিন্তু আমি এইখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়তো রিলেট করতে পারবেন শীর্ষেন্দু সিনহা রায়, যেখানে বরুণ বিশ্বাসের দাদা বলছেন আমাদের যিনি অ্যাডভোকেট ছিলেন তাকে পর্যন্ত ওখানে এমন চাপে রাখা হয়েছিল যে তিনি ঠিকমতো ওকালতি করতে পারেননি। আমি বলছি 14 বছর পর তারা সুবিচার পাবেন, আইনজীবী হিসাবে কতটা আশা আপনি দেখছেন? না, সুবিচার পাওয়া উচিত। ওনাদের ফ্যামিলি আমাদের কাছেও এসেছিলেন। আর এই যে বলছেন যে কয়েকজন রাজনৈতিক ব্যক্তি যে তারা সেই সময় থেকে এখন ওনারা সাধু সেজে সন্ন্যাস গ্রহণ করছেন, সত্যিই তো তাই। এই বালু, এই কামদুনি মামলায় আমরা করেছি, কামদুনি মামলা এবং এখনও পর্যন্ত করছি, সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে। কামদুনি মামলার আন্দোলন ভেঙে দেওয়ার পিছনে হচ্ছে এই বালু, আর এই বরুণ বিশ্বাসের পিছনেও একই কথা। আর আরজি করের মামলা আমরা এখনও করছি, 25 তারিখে তার হিয়ারিং আছে। তা সেই জায়গাতে প্রত্যেকটা জায়গায় এরকম করে আজকে করেননি। কামদুনি মামলায় 14 জন সরকারি আইনজীবীকে পাল্টাননি আপনারা, প্রত্যেককে এবার ভয় দেখায়। সেই জায়গাতে ছিল প্রতিটা মানুষকে, প্রত্যেকটা প্রফেশনে, আজকে শুধু আইনজীবীদের নয়, প্রত্যেকটা প্রফেশনে এনাদের ভয় দেখায়। ইনি বলছিলেন যে বিডিওকে ভয় দেখাচ্ছেন। এই যে জমিগুলো যখন যে মিউটেশন হয়, পর্চা হয়, তখন যে বিএলআরও যে করে দেয়, সেই বিএলআরও এখন সাসপেন্ড হবে না কেন? সেই বিএলওগুলো এখন সাসপেন্ড হবে না কেন? যে বিডিওগুলো এই যে ত্রাণ পাওয়া যাচ্ছে কারোর বাড়িতে ত্রিপল পাওয়া যাচ্ছে, তখন তো বিডিও সব জানেন, সেই বিডিওদের কবে সাসপেন্ড হবে? প্রত্যেকটা শুধু রাজনৈতিক ব্যক্তিদের গ্রেপ্তার করলে হবে না, বিডিও বিএলও যারা এরকম অত্যাচার করেছেন, যারা গরিব মানুষদের সেই জিনিসটা যেতে দেননি, তাদেরকে সাসপেন্ড করতে হবে, চাকরি থেকে বরখাস্ত করতে হবে। তবে দেখবো যে ভরসা ইন, ভয় আউট। এই জায়গা থেকে আপনাদের সমাজকে সেই জায়গায় তুলে নিয়ে আসতে হবে। বরুণ বিশ্বাসের পরিবার তারা নতুন করে তদন্তের দাবি জানিয়েছেন এবং তদন্ত কোন দিকে এগোয় অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। কিন্তু দেখুন, রাজনীতিতে যে টানাপোড়েন বা যে চাপানোতর চলছে, তারই মধ্যে আগামীকাল নতুন বিজেপি সরকারের প্রথম বাজেট। কি কি থাকতে পারে রাজ্যের প্রথম বিজেপি সরকারের বাজেট প্রস্তাবে, সে নিয়ে মানুষের প্রত্যাশা প্রচুর। এবিপি আনন্দর ক্যামেরায় ধরা পড়েছে, দেখুন। চড়ছে প্রত্যাশার পারদ। সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে। বেলা 12টায় 2026-27 অর্থবর্ষের বাজেট প্রস্তাব পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। রাজ্যের প্রথম বিজেপি সরকারের প্রথম বাজেটে স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থানে থাকবে কতটা জোর? শিল্পায়নে থাকবে বড় কোনো চমক? সামাজিক সুরক্ষা, কৃষি এবং পরিকাঠামো উন্নয়নে কতটা বাড়বে বরাদ্দ? আগামী 22 তারিখ আমাদের রাজ্য বাজেট হবে। এই বাজেটে পশ্চিমবঙ্গের মানুষের যে প্রত্যাশা আছে আমাদেরকে কেন্দ্র করে, সেই প্রত্যাশাও আমরা পূরণ করার চেষ্টা করব। রাজ্য বাজেট নিয়ে রাজনৈতিক মহলে যেমন জল্পনা, তেমনি সাধারণ মানুষের মধ্যে তুঙ্গে কৌতূহল এবং প্রত্যাশা। স্বাস্থ্যকেন্দ্রগুলি আছে, সেখানে গ্রামীণ মানুষ যাতে যথাযথভাবে পরিষেবা পায়, তার উন্নতিকল্পে নতুন সরকারের কাছে আমাদের আবেদন বা আমার আবেদন যে এই স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন কল্পে সরকার যথাযথভাবে ব্যয় বরাদ্দ করুক। আমাদের বিপুল প্রত্যাশা, যে সমস্ত সমস্যাগুলি তৈরি হচ্ছে স্বাস্থ্যগত, সেই সমস্ত সমস্যাগুলি যদি গ্রামীণ হাসপাতালের স্তরে এবং জেলা স্তরে তার সুরাহা হয়, তার চিকিৎসা হয়, সেটার জন্য আমরা ভীষণ রকমভাবে আশাবাদী। রাজনৈতিক মহলের ধারণা, এবারে বাজেটে সবথেকে বড় চমক থাকতে পারে নতুন শিল্পের ঘোষণায়। সিঙ্গুরে টাটা বা তাদের মতো বড় কোনো সংস্থার শিল্প করতে আগ্রহী এমন ঘোষণাও বাজেটে থাকতে পারে বলে সরকারি সূত্রের খবর। তাহলে পালাবদলে রাজ্যে কি বদলাবে সিঙ্গুরের ছবি? প্রত্যাশা বাড়ছে, কারণ টাটাদের নিয়ে আগেই বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। প্রথমত বলি, টাটাকে এখানে আনবো আমরা। আমাদের
শিল্প পুনর্গঠন দপ্তরের দায়িত্ব পেয়েছেন রাজ্যের অত্যন্ত সিনিয়র 5 বারের এমএলএ তাপস রায়। শিল্প দপ্তরের টিমও ভালো রয়েছে। ইতিমধ্যে আমার কাছে বহু প্রকল্প এসে গেছে। সরকারি সূত্রে খবর, আয় বাড়িয়ে ব্যয় কমিয়ে কর্মসংস্থানমুখী বাজেট হতে চলেছে এবার। দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে থাকা সরকারি কর্মী নিয়োগের ঘোষণাও বাজেটে উঠে আসতে পারে। বিশেষজ্ঞ মহলের মতে পিএসসির মাধ্যমে স্বচ্ছভাবে নিয়োগের ওপরে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হবে বিজেপি সরকারের প্রথম রাজ্য বাজেটে। চাকরির নিয়োগটা স্বচ্ছভাবে হয়, আর যেসব চাকরিগুলো আমরা দিয়েছি বর্তমানে সেগুলো যেন তাড়াতাড়ি রেজাল্টটা বের হোক, এই আশা রাখবো। আমাদের কাজ কর্মসংস্থান, যুব সমাজ যেন এই পশ্চিমবঙ্গে কাজটা করে। নতুন সরকারের প্রত্যাশা থাকবে যেন আমাদেরকে এই কাজের জন্য ফ্যামিলি পরিবারকে ছেড়ে যেন না যেতে হয়। বাজেট অধিবেশনের শুরুতে রাজ্যপাল তার ভাষণে জোর দিয়েছেন আইন শৃঙ্খলার উপর। বাজেটেও তার প্রতিফলন থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। থানার সংখ্যা না বাড়লেও নিয়োগের মাধ্যমে পুলিশের সংখ্যা বাড়বে বলে মনে করা হচ্ছে। বাজেটে জোর দেওয়া হবে নারী নিরাপত্তায়। আমাদের যেই নতুন সরকার এসেছে তিনার কাছে আমাদের আবেদন, তিনি যেন আমাদের কম ঋণে কম সুদে বেশি কম সুদে ঋণ দেন। গত 17 তারিখ অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত দিল্লিতে দেখা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে। আমরা পুরোপুরিভাবে মানুষ যাতে রোজগার করতে পারে, শিল্প যেমন বাড়তে পারে, সামনের দিনে আমাদের লক্ষ্য হবে যে পশ্চিমবঙ্গকে একটা আধুনিক প্রোগ্রেসিভ অর্থনীতি কিরমভাবে তৈরি করা যায় সেটাই দেখতে হবে। পূর্বতন সরকারের আয়ের বড় অংশ আসত আবগারি শুল্ক থেকে। বিজেপি সরকারের বাজেটে উল্টো ছবি তুলে ধরা হতে পারে বলে সূত্রের খবর। নতুন সরকার এসছে, আমরা নিশ্চয়ই তাদের একটু সময় দেওয়া উচিত। আমরা যদি প্রথম দিন থেকে সরকারের এই খারাপ যা বলতে যাবে উল্টো বলি, সেটা বলা যায় না বা সেটা বলাটা সমীচীন নয়। তো এখন আমরা এইটুকু আশা করতে পারি যে কেন্দ্রীয় সরকারের যে বিপুল বকেয়া বৈষম্য আছে রাজ্যের, তো সেগুলো এই সরকার আদায় করার চেষ্টা করবেন। যে কয়েক কোটি মানুষ সামাজিক সুরক্ষার মধ্যে ছিলেন, তাদের যেন সেই অধিকার অক্ষুণ্ণ থাকে, অটুট থাকে। বাজেটে পর্যটন শিল্পের ওপরেও বাড়তি গুরুত্ব দেওয়া হবে বলে সরকারি সূত্রের খবর। উত্তরবঙ্গ নিয়ে থাকতে পারে বিশেষ প্যাকেজের কথা। এবিপি আনন্দ। দেখুন, আগামীকাল রাজ্যের অর্থমন্ত্রী যখন বাজেট পেশ করবেন তাকে কিন্তু 8 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা মাথায় রেখে এই বাজেটটা পেশ করতে হবে। ফলে সেটা নিঃসন্দেহে বিজেপি সরকারের প্রথম বাজেটের ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ। কিন্তু পাশাপাশি এটাও আপনি মানবেন বিমলদা, এই বিপুল ক্ষমতায় নিয়ে বিপুল ম্যান্ডেট নিয়ে আসা এই রাজ্য বিজেপি সরকারের প্রথম বাজেটকে ঘিরে রাজ্যবাসীর প্রত্যাশাও বিপুল। অ্যাবসলিউটলি। আমি কথাটা হয়তো বলতাম, তুমি বলে দিলে। মানুষের বিপুল প্রত্যাশা, তার কারণ মানুষ না এর আগে কিচ্ছু পায়নি। একটা সরকার অনেক কিছু দেবে বলে 1000 টাকা 1500 টাকা ধরিয়েছে, নিজেরা হাজার কোটি টাকা চুরি করে নিয়ে পালিয়ে গেছে। ফলে মানুষের একটা প্রত্যাশা, এখানে মানুষের চাকরির প্রত্যাশা রয়েছে। শিক্ষকরা আশা করেন তারা স্কুলে স্বচ্ছভাবে নিযুক্ত হবেন, অধ্যাপকরা আশা করেন যারা অধ্যাপক হতে চান কলেজ বিশ্ববিদ্যালয়ে স্বচ্ছভাবে নিয়োগ হবে, পুলিশে নিয়োগ হবে, পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে স্বচ্ছভাবে নিয়োগ হবে। এগুলো মানুষের প্রত্যাশা। আমি মনে করি এই প্রত্যাশা পূরণ করাটা কঠিন কিছু না। স্বচ্ছভাবে নিয়োগের সিদ্ধান্ত এই সরকার নিয়েছে। আগামী দিনে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হবে, অন্যায় করলে তার কি ফল হবে এই সরকার দেখিয়ে দেবে। চ্যালেঞ্জটা অন্য জায়গায়। চ্যালেঞ্জটা হচ্ছে যে সরকারের আয় তো নেই, আয় কমে গেছে। আয় প্রায় নেই বললেই চলে, কারণ সরকারের যে মূল সোর্স সেটা হচ্ছে রাজ্যে যদি ভারী শিল্প থাকে, শিল্পোৎপাদন থেকে যে ইনকামটা হয়, এই আগের সরকারগুলো কিচ্ছু করে যায়নি। সিপিএমও শেষ করেছিল, তৃণমূলও সেটাকে শেষ করলো। ফলে সরকারকে আয়ের রাস্তা খুঁজে বার করতে হবে। দ্বিতীয় হচ্ছে, আগের সরকার যেটা করেছিল অপচয় করত। এর আগের ইয়েতে আমরা আলোচনা করেছি যে রাস্তা গাড়ি করে গেলে ভালো হতো সেই রাস্তায় হেলিকপ্টার চড়তো আগেকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই যে অপচয় সেটা অনেকটা এই সরকার কমিয়ে এনেছে। তৃতীয় যেটা, এই সরকার আরেকটা দিকে নজর দিয়েছে যে অপ্রয়োজনে আয়ুষ্মান ভারতকে আটকে রেখেছিল আগের সরকার। সেটা মমতা ব্যানার্জির পার্সোনাল ইগো কাজ করেছিল। উনি চাননি এখানে আয়ুষ্মান ভারত চালু হোক। উনি যেহেতু চাননি, প্রশাসনও চাইতে পারেনি। বর্তমান সরকার তো সেই প্রকল্পকে নিয়ে এসছে।
ফলে এখানকার স্বাস্থ্যসাথী প্রকল্পে যা খরচ হতো তার একটা বিপুল খরচ বাঁচানো যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, তৃণমূলের টপ টু বটম সবকটা নেতা কর্মী যেভাবে চুরি শুরু করেছিল, চুরিটা রোধ করলেই কিন্তু এখানে কিন্তু আয়ের একটা সংস্থান হবে। তাই আগামী দিনে আমরা কিন্তু আস্তে আস্তে এগোবো যে পশ্চিমবঙ্গকে ওই 50 বা 60 একদম আগামীকাল এই যে বাজেট পেশ করতে চলেছে রাজ্যের নতুন বিজেপি সরকার, সেখানে সরকারি কর্মচারীদের ডিএ নিয়েও বড় ঘোষণা করতে চলেছেন অর্থমন্ত্রী, সেরকমই সূত্রের খবর পাওয়া যাচ্ছে। কি সেই ঘোষণা, তা নিয়ে কিন্তু জল্পনা তুঙ্গে পৌঁছেছে। দেখুন, আমি শুভেন্দু অধিকারী শপথের পর এবার সংকল্প পূরণ। শপথ গ্রহণের 11 দিনের মাথায় সপ্তম বেতন কমিশন গঠনের সবুজ সংকেত দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। আর সোমবার প্রথম বাজেট পেশ করবে রাজ্যের প্রথম বিজেপি সরকার। সূত্রের খবর, সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে বড় ঘোষণা করতে চলেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। আশায় বুক বাঁধছেন সরকারি কর্মীরা। ডিএর বিষয়টাকে নিয়ে বলেছিলেন যে কারেন্ট ডিএ, যেটা এখন মানে বর্তমানে 42% বকেয়া, তার একটা বড় অংশ মিটিয়ে দেওয়া হবে। আমাদের ভরসা আছে তার প্রতি, এবং আশা করি যে প্রতিশ্রুতি তারা দিয়েছিলেন যে পশ্চিমবঙ্গের কর্মচারীরা ভবিষ্যতে এআইসিপিআই অনুযায়ী মহার্ঘ ভাতা পাবেন, সেটাকে যদি দিতে হয় তাহলে এই 42%টাকে যত দ্রুত সম্ভব মানে মেটানো প্রয়োজন। সরকার যে দৃষ্টিভঙ্গি অন্তত আমাদের সাথে দেখিয়ে রাখছেন, তাতে এই মুহূর্তেই অনেকে বলছেন যে মানে পথে নামার সময় হয়ে গেছে। আমরা সেটা মনে করছি না। আগামীকাল বাজেট আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। 1 জুন 2026 মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে বৈঠকে বসেছিল রিগার্ডিং এই ডিএর ব্যাপারে। তিনি নিজের মুখে বলেছে যে বিগত সরকার চিরকুটে যে ডিএটা ছুঁড়ে মেরেছে সেটা আমরা করব না। আমরা 22 তারিখ অর্থাৎ আগামীকালের কথা বলেছিল সেই সময়, যে বাজেটে আপনাদের একটা গুড নিউজ দিতে চাই। বেতন কমিশন গঠন করতে হলে আমাদের 42% মহার্ঘ ভাতা বাকি আছে, অর্থাৎ 18% দিয়েছে, 42% বাকি আছে। আমাদের যে দাবি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, এই 42% ডিএটাই তিনি ঘোষণা করে দিক। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বর্তমানে 60% হারে ডিএ পান। এ রাজ্যের আন্দোলনকারী সরকারি কর্মী সংগঠনগুলির দাবি, খাতায় কলমে ফারাক 38%। তবে বকেয়া ডিএ নিয়ে আইনি জট না কাটায় বাস্তবে কেন্দ্রের সঙ্গে ফারাক 42%। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আমাদের যে বকেয়া ডিএ এবং বর্তমানে কেন্দ্রীয় সরকারের সঙ্গে যে 42% বকেয়া ডিএ রয়েছে, সে ব্যাপারে উনি সদর্থক ভূমিকা গ্রহণ করবেন এবং আমাদের প্রত্যাশা অনেকটাই পূরণ করবে বলে আমরা আশা করি। এই সরকারের কাছে আগামীকালের বাজেটে আমাদের প্রত্যাশা থাকবে এই যে বিপুল পরিমাণে বকেয়া ডিএ, এটা কত দ্রুত পরিশোধ করার পরিকল্পনা বাজেটে থাকবে, এই প্রত্যাশা আমরা করছি। নিয়ম অনুযায়ী সপ্তম বেতন কমিশনের নতুন বেতন কাঠামো ঘোষণার আগে সমতা আনতে হবে কেন্দ্র রাজ্য ডিএর মধ্যে। সেক্ষেত্রে মিটিয়ে দিতে হবে বকেয়া 42%। বদলের বাংলায় বাজেট প্রস্তাবে ডিএ নিয়ে কি দিশা দেখাবেন অর্থমন্ত্রী, তার উত্তর মিলবে সোমবার। এবিপি আনন্দ। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন সরকারি কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক সংকেত চক্রবর্তী। আমি সংকেত বাবুর কাছ থেকে এই জায়গায় আসতে চাইবো। আমরা জানি যখন এই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার দিনই তার 55 মিনিট আগে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে পোস্ট করে জানিয়েছিলেন যে ডিএ দেওয়া হবে। আর এবার নতুন বিজেপির সরকার, আগামীকাল তাদের বাজেট পেশ, কি ভাবছেন? প্রথমেই বলি, গত সরকার কি বলেছিল সেটা নিয়ে আর আলোচনা করতেই চাই না। তার কারণ হচ্ছে গত সরকারের সময় শুধুমাত্র ডিএ চাওয়া বা দুর্নীতির প্রতিবাদ করার জন্য আমার মতো বহু সরকারি কর্মচারীকে একটা দীর্ঘ সময় তার জীবন থেকে চলে গেছে, তাদের নির্বাচিত থাকতে হয়েছে। আপনাদের কাছে যিনি মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, উনি আমার এবং আমার পরিবারের কাছে ভগবান স্বরূপ। আজকে যদি পশ্চিমবঙ্গের মানুষ এই পরিবর্তন না আনতেন, আর উনি যদি মুখ্যমন্ত্রী না হতেন, তাহলে হয়তো আমাদের নির্বাচিত অবস্থাতেই রিটায়ার হতে হতো। আমি ওনার কাছে কৃতজ্ঞ, আমার পরিবার ওনার কাছে কৃতজ্ঞ। আর পূর্ব কলকাতার স্বাস্থ্য ভবনের পাশে যে নবদিগন্তে একটি বাড়ি আছে, সেটা আমাদের মন্দির। আসি মহার্ঘ ভাতার প্রসঙ্গে। একটা কথা আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে পারি, আমাদের কিন্তু শুধু লড়াইটা মহার্ঘ ভাতা নিয়ে ছিল না, আমাদের লড়াইটা ছিল আত্মসম্মানে। আমরা যখনই মহার্ঘ ভাতা চেয়েছি, শুধু শাস্তির খাড়া নয়, আমাদের কুকুর বেড়াল চতুষ্পদ জন্তুর সাথে তুলনা করা হয়েছে। এই সরকার এসে প্রথমেই মাননীয় মুখ্যমন্ত্রী ঘণ্টা দেড়েক, এই যে মলয়দা বললেন, সরকারি কর্মচারীদের 12 জন প্রতিনিধির সাথে উনি আলোচনা করেছেন, তাদেরকে বলেছেন। এবং আমরা বিশ্বাস রাখি যে আর যাই হোক, মাননীয় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত মহাশয় এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী
এক কিস্তি দু কিস্তি ওই কুকুরকে দেওয়ার মতো ছুড়ে দেবেন না। আমাদের আত্মসম্মান, আমাদের প্রাপ্য সব কিছু মাথায় রেখে ওনারা ঘোষণা করবেন। যেই ঘোষণাই ওনারা করুন না কেন সেটাই আমরা নেব, এবং আমাদের সরকারের সাথে সহযোগিতা করে নতুন বাংলা উপহার দেওয়ার যে প্রতিশ্রুতি সরকারি কর্মচারীরা নিয়েছে আমরা তা পূরণে এগিয়ে যাব। আমি রাজাগোপাল ধর চক্রবর্তীর কাছে আসবো। আত্মসম্মানের কথা সংকেতদা বলছিলেন, আমি মনে করিয়ে দেব তারিখটা ছিল 7ই সেপ্টেম্বর 2017। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে ঘেউ ঘেউ করে লাভ হবে না, আমি ঘেউ ঘেউ ফেউ ফেউকে ভয় পাই না, যতটা দিতে পারি সেটা আমাকে বলতে হয় না। এবং তারপরে দর্শকেরা জানেন যে এই হকের যেটা দিয়ে সেটা আটকানোর জন্য তৎকালীন রাজ্য সরকার কতবার হাইকোর্ট, সর্বোচ্চ আদালত, ট্রাইব্যুনাল পর্যন্ত গিয়েছে। আমি শুধু মনে করতে বলবো রাজাগোপাল বাবুকে যে 4 মের পর নবান্নের সেই ছবিটা, যখন সরকারি কর্মচারীরা নবান্ন থেকে বেরিয়ে আসছেন, কার্যত নজিরবিহীন ছবি, আবিরে তারা একে অপরকে রাঙিয়ে দিচ্ছেন, কার্যত একটা মুক্তির স্বাদ তারা সেদিন পেয়েছিলেন। আগামীকাল সেই সরকারি কর্মচারীরা প্রত্যাশা ভরে কিন্তু এই বাজেটের দিকে তাকিয়ে থাকবেন। হ্যাঁ, দেখুন যে ডিএর যে দাবি সেটা তো মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট, এটা তো মানে সরকারি কর্মচারীদের তাদের অধিকার, কিন্তু আমরা দেখেছি সেই ন্যায্য পাওনা তাদের না দিয়ে সেই টাকা দিয়েই কিন্তু নানান প্রকল্প করা হয়েছে। সরকার ভেবেছে যে এই টাকা, যেমন আমি একটা হিসেব দেখছিলাম 40,000 কোটি টাকা বোধহয় লাগবে সম্পূর্ণ পুরো ডিএটা দিতে। এখন এই টাকা দিয়ে মানে অনেক কিছু তারা প্রচুর মানুষকে খুশি করতে পারবে। এই ডোল, নানান ধরনের ডোল, ক্লাবের ভর্তুকি, এই মানে সরকারি কর্মচারীদের বঞ্চিত করে এগুলো নানান ধরনের সরকারের যে প্রকল্প রয়েছে সেগুলো তারা করেছে, কেন ভোটের দিকে ভোটের নিরিখে করে। এখন এই দেখুন ব্যাপারটা হচ্ছে যে অঙ্ক কিন্তু একটু অন্যরকম। পশ্চিমবঙ্গ সরকারের রোজগার 1.5 লক্ষ কোটি টাকার বেশি নেই, কিন্তু যদি আমাদের অন্নপূর্ণা ভাণ্ডার চালু করতে হয় 36,000 টাকা করে মাসে দিতে হয়, 2 কোটি যদি আমাদের মহিলাদের দিতে হয় 72,000 কোটি টাকা লাগবে। আপনার যদি 1,000 আমাদের বেকার যুবক থাকে 36,000 টাকা বছরে দিতে গেলে 36,000 কোটি টাকা লাগবে। তার মানে এখানে 1 লক্ষ কোটি টাকা লাগছে, প্লাস যদি আমাদের দিয়ে দিতে হয় এত টাকা আমাদের সরকারের হাতে নেই। কিন্তু দেখুন যে সরকার যে এই যে কর্মচারী ইউনিয়নের সঙ্গে কথা বলছেন, বসছেন, তাদের শ্রদ্ধা জানাচ্ছেন, এবং যদি ধীরে ধীরেও দেওয়ার ব্যবস্থা করেন তাহলে কিন্তু একটা কিন্তু দেখা যাবে যে সরকার মান্যতা দিচ্ছে এই ঘেউ, যেটা আপনি বললেন যেভাবে অসম্মান করেছে আগের সরকার, সেখান থেকে যদি সরে আসে তবে হ্যাঁ যেটা প্রয়োজন। দেখুন যে এক্ষুনি ইন্ডাস্ট্রি আসলে তো দেখুন জিএসটিটা কনজিউমিং জায়গা থেকে দেওয়া হয়। জিএসটি কখন দেওয়া হয়? জিনিসটা কিনলে আমরা জিএসটি দিই, প্রোডাকশন হলে কোনো জিএসটি নেই। তার ফলে নতুন ইন্ডাস্ট্রি আসলেই যে আমাদের আয় বাড়বে তা কিন্তু নয়, ইন্ডাস্ট্রি আনতে হবে। কেন? এই যে হাজার হাজার একদম রাজগোপাল বাবু শিল্পের কথা বলছেন, এবং সে জায়গায় প্রশ্ন উঠছে যে ডাবল ইঞ্জিনের এই সরকারে কোন পথে এগোবে রাজ্যের শিল্প কর্মসংস্থান, অর্থনীতিকে চাঙ্গা করতে কতটা উদ্যোগী হবে শুভেন্দু অধিকারীর সরকার, তা নিয়েও প্রত্যাশা বাড়ছে ক্রমশ। বিরাট কর্মসংস্থান হোক আগে, স্থায়ীভাবে নিজের জায়গাতে কাজ পেতে পারে। শিল্প, শিক্ষা, কর্মসংস্থান, গত 15 বছরে এই 3 খাতে কার্যত ভাটা বয়েছে পশ্চিমবঙ্গে। কিন্তু এখন রাজ্যে বিজেপি প্রায় 1.5 মাস পূর্ণ করেছে নতুন বিজেপির সরকার। সোমবার নতুন সরকারের প্রথম বাজেট। ডবল ইঞ্জিনের সরকারে কোন পথে এগোবে রাজ্যের শিল্প কর্মসংস্থান? 1.5 দশকের কার্যত ঝুঁকে পড়া অর্থনীতিকে চাঙ্গা করতে কতটা উদ্যোগী হবে শুভেন্দু অধিকারীর সরকার? এসব নিয়ে উত্তরোত্তর বাড়ছে প্রত্যাশা। আমাদের এই পশ্চিমবঙ্গে যেন একটা বিরাট কর্মসংস্থান হোক আগে, যেন মানে কোনো ছেলে মেয়েকে যেন বাইরে না যেতে হয়। আমার নিজেরই ইচ্ছা যে আমি নিজের বাড়িতেই মানে রাজ্যেই চাকরি করব। সরকারের কাছে আমার আশা যে আমাদের যেসব ছেলেরা বাইরে যাচ্ছে কাজের জন্য, তারা যেন স্থায়ীভাবে নিজের জায়গাতে কাজ পেতে পারে, সেই আশাটা আমি সরকারের কাছে করছি। রাজ্যে শিল্পের জন্য বিনিয়োগ আনা থেকে শুরু করে কর্মসংস্থান, ভোটের আগে নানা প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। সংকল্পপত্রেও ছিল তার উল্লেখ। আর ক্ষমতায় এসেও অনেক পরিকল্পনার কথা শোনা গেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও বিজেপি নেতাদের মুখে। প্রথমত বলি, টাটাকে এখানে আনবো আমরা। সিঙ্গুরে যে জমি, সেই জমি সরকারের হাতে এখন নেই। ওই মাটির সঙ্গে টাটার রড, সিমেন্ট সবকিছু মিশে রয়েছে। ওই মাটির নেচারই চেঞ্জ হয়ে গেছে। নতুন সরকারের বাজেটের আগে নতুন করে আশায় বুক বাঁধছেন সিঙ্গুরের ইচ্ছুক চাষিরাও। কৃষক যারা আন্দোলন করে জমি ফেরত পেয়েছি, আমরা চাই এই বাজেটে
সিঙ্গুর বিষয়ে সরকার কিছু বলুন। 23শে মে রাজ্যের আর্থিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে দেখা করেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এর ঠিক দুদিনের মাথায় কলকাতায় বণিক সভার একটি অনুষ্ঠান থেকে 100 দিনের মধ্যে রাজ্যে নতুন শিল্পনীতি আনার ঘোষণা করেন শ্রমিক ভট্টাচার্য। আমাদের কিছু নীতিগত পরিবর্তন এবং নতুন নীতি নিয়ে আসতে হবে, সেটা আগামী 100 দিনের মধ্যে সেই সরকার করে দেখাবে। মেলা উৎসবের বাইরে বেরিয়েছে সরকারের রেভিনিউ বাড়ানো যায়। এখন বড় বিনিয়োগ বা বড় কোম্পানিকে আকর্ষণ করতে গেলে তাদের উপযুক্ত উৎসাহ দিতে হবে, তাদের নানা রকম ইনসেন্টিভ, সাবসিডি ইত্যাদি দিতে হবে। টাটাদের আমরা দিয়েছিলাম সিঙ্গুরে। তামিলনাড়ুর যখন অটো হাব হয়েছিল তখনও প্রচুর উৎসাহ দেওয়া হয়েছিল। উৎসাহ ছাড়া বড় শিল্প বা বড় বিনিয়োগ আসবে না, এই কারণে যে অন্যান্য রাজ্যরাও উৎসাহ দিচ্ছে, এখানে একটা কম্পিটিশন আছে। এখন পূর্ণাঙ্গ বাজেটে কতটা জায়গা পাবে শিক্ষা, শিল্প, কর্মসংস্থান, সেই দিকেই তাকিয়ে রয়েছেন রাজ্যের বেকার যুবক যুবতী থেকে চাকরি প্রার্থীরা। এই সরকার বিশাল জনমত নিয়ে এসেছেন, কিন্তু তাদের উপরে প্রত্যাশার চাপটাও অনেকটা। এখানকার এমপ্লয়মেন্ট সিচুয়েশন ইমপ্রুভ করার জন্য এটা কিন্তু একদিনে করাটা সম্ভব নয়, এটা একটা দীর্ঘমেয়াদী ব্যাপার, এবং বড় শিল্প আনাটাও একদিনের জন্য একটা সুইচের মতো কখনোই হতে পারে না যে আজকে ছিল না কালকে প্রচুর আসবে। দিন বদলের স্বপ্নে সরকার বদলেছে মানুষ, এবার প্রতিশ্রুতি পূরণ কতটা হয় সেটাই দেখার। এবিপি আনন্দ। দেখুন, কন্ট্রাস্টটা খেয়াল করুন। একটা দল তারা সরকারে এসেছিল 2011 সালে টাটাকে তাড়িয়ে, আরেকটা দল আরেকটা পরিবর্তনের মাধ্যমে সরকারে আসছে এবং তারা এসেই বলছে তাদের শিল্পের ক্ষেত্রে অগ্রাধিকার হচ্ছে টাটাকে ফেরানো, ভারী শিল্প এ রাজ্যে আরো বেশি করে বিনিয়োগের জন্য আনা, সেইটা তাদের অগ্রাধিকার। আমি বলছি এইটা রাজ্যবাসী হিসেবে বিশ্বনাথ চক্রবর্তীকে আগামী বাজেটকে, কালকের বাজেটকে সামনে রেখে কতটা আশাবাদী করছে? দেখো, খুবই আশাবাদী করছে। তার আগে একটু বলি, হয়তো কালকে খুব ভালো একটা সুখবর পাবো। 15 থেকে 20% ডিএ কিন্তু বাড়ার সম্ভাবনা এই বাজেটে আছে বলে আমি মনে করি। এইবার আমি মূল প্রশ্নটা বলি। দেখো, ডাবল ইঞ্জিন সরকারের সুফলগুলো কিন্তু ইতিমধ্যে আমরা পেতে শুরু করেছি বিভিন্ন খাতে। যেমন ধরো, বছরকে বছর আমাদের আয়ুষ্মান ভারত প্রকল্পটা আটকে রেখেছিল রাজ্য সরকার, সেটা কার্যকারী হয়েছে। বিএসএফ এর জমি দেওয়া, সেটা কার্যকারী করা হয়েছে। তারপরে তোমার গিয়ে যে সমস্ত কেন্দ্রীয় প্রকল্পগুলোর টাকা মমতা বন্দ্যোপাধ্যায় বাধা দিতেন রাজনীতির কারণে, সেগুলো কার্যকারী হওয়া শুরু হয়েছে। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য রাজ্য সরকারকে ইতিমধ্যেই, সেটা রেলের ক্ষেত্রে হতে পারে, পরিকাঠামো বিকাশের ক্ষেত্রে, রাস্তাঘাটের ক্ষেত্রে হতে পারে, এবং বন্দর বিকাশের জন্য হতে পারে, ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার প্রায় 1 লক্ষ কোটি টাকার কিন্তু লগ্নির কথা পরিষ্কার বলেছেন, এবং প্রজেক্ট স্পেসিফিক কিন্তু নির্দেশিকা কার্যত এসে গেছে। এবং এইবার আমি মনে করি, আমি একমত যে রাতারাতি বিরাট পরিবর্তন হবে তা নয়, কিন্তু যে লোকটার একটা ইউনিট ছিল সেই লোকটা কিন্তু তৃণমূলের আমলে 2 নম্বর ইউনিটটা তৈরি করবার আগে 7 বার ভাবতো, কারণ যেই মুহূর্তে 2 নম্বর ইউনিটটা তৈরি করতে যেত সেই মুহূর্তে তৃণমূলেরকে তোলাবাজির শিকার হতে হতো। তৃণমূলের তোলাবাজির শিকারের ভয়ে অনেকেই কিন্তু তার ব্যবসা বাণিজ্যকে সম্প্রসারিত করেনি। যার একটা ইউনিট ছিল, একটা ইউনিট নিয়ে কোন রকমের চালিয়ে গেছে। এবার কিন্তু যে ফেভারেবল কন্ডিশনটা পেলো, তাতে কিন্তু যার একটা ইউনিট আছে সে 2-3টে ইউনিট করবে, 3টে যারা আছে মানে বিশ্বনাথ, আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বারবার বলেছেন একেবারে শপথ নেওয়ার পর যে আইনের শাসন কাজ করবে এ রাজ্যে এবং সাধারণ মানুষের জন্য তিনি কাজ করবেন। তাই আগামীকাল যে বাজেট, তাকে কেন্দ্র করে মানুষের প্রত্যাশাও প্রচুর। আমি সুমন বন্দ্যোপাধ্যায়ের কাছে আসবো। কি প্রত্যাশা সুমনদা কালকে বাজেট? না, প্রত্যাশা মানে দেখুন, একটা কথা পরিষ্কারভাবে বলি যে এই সরকারের পেছনে কেন্দ্রীয় সরকার রয়েছে। কারণ আগের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে প্রায় 2 লক্ষ কোটি টাকার ওপর পাওনা ছিল। সেই পাওনা টাকাগুলো তো আমরা দেখেছি যে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে আসতে শুরু করেছে। এই কথাটা ঠিকই যে ডিএর দাবিটা দীর্ঘদিন ধরে ছিল, ডিএ পুরোটা দেওয়া সম্ভব হয়নি, কিন্তু ডিএ ছিল, কিন্তু মানে ডিএ কিন্তু প্রত্যেক বছর একবার করে অন্তত দেওয়া হচ্ছিল। 4% ডিও এবারে বাজেটের সময় ঘোষণা করা হয়েছিল। এখন ব্যাপার হচ্ছে যে যে দায়িত্বগুলো, মানে যে দাবিগুলো
করা হয়েছিল, আমি তো বলবো যে যেটা সুপ্রিম কোর্টের যে রায়, সেই রায়ের ক্ষেত্রে মানে কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তারা কিন্তু ওই যে ডিএর যে অংশ, সেই ডিএর অংশ কিন্তু তারা পায়নি। এটাও কিন্তু এই নতুন সরকারের আমলে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। আর তৃতীয়ত যে কথাটা বলবো, যে কথাটা সংকেতদা একটু আগে উল্লেখ করেছিলেন যে প্রতিহিংসার রাজনীতি কিন্তু এ সরকারও করছে। কারণ আগের আমলের যিনি কর্মচারী ইউনিয়নের দেখাশোনা করতেন তাকে বোধহয় আজকে এই মুহূর্তে পাহাড়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। ফলে ওই জিনিসটা, ওই ধরনের যে প্রবণতাগুলো আছে। আর আমি একটা কথা জাস্ট রাজাগোপালদাকে মনে করাবো, সেটা হচ্ছে দেখুন ডোল রাজনীতি তো আছে। আপনি ডোল রাজনীতি বলবেন, আপনি লক্ষ্মীর ভাণ্ডারটাকে আপনি 3,000 টাকা করে ওটাকে অন্নপূর্ণা যোজনা করলেন। কোনো মানে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে যাওয়া কোনো জন্য একটা বিষয়ে মোটামুটি সকলে একমত হবেন যে এই একেবারে রাজ্যবাসীর বিপুল প্রত্যাশা, এই বিপুল প্রত্যাশা নিয়ে আগামীকাল বিজেপি সরকারের প্রথম বাজেট পেশ হতে চলেছে। কি থাকবে সেই বাজেটে, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত আলোচনা এই পর্যন্ত। অন্যান্য সব খবরের জন্য আপনাদের নজর থাকুক এবিপি আনন্দে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।